আপু, রিপাত ভাইয়া অন্য একটি মেয়েকে বউ করে নিয়ে আসছে। দ্রুত নিচে আয়। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বউ সাজে বসে মনের সব অনুভূতি মিশিয়ে কানের দুল পড়তে গিয়ে ছোট বোনের কথাই থেমে গেল মন। আজ তার আর রিফাতের বিয়ের কথা ছিল। এমন তো না যে রিফাতকে কেউ মনের সাথে জোর করে বিয়ে করাচ্ছে। রিফাত নিজেই তো বিয়ের কথা তুলেছিল এতদিনের প্রেমের পরিণাম হিসেবে। কালকে রাতেও যে মানুষটা মনকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিল, হঠাৎ করেই একদিনের ভেতর কি এমন হয়েছে যে রিফাত অন্য কাউকে বিয়ে করে নিয়ে এসেছে? না, এটা কিছুতেই করবে না রিফাত। 2 বছরের প্রেমের পর বিয়ের দিন এমন কিছু ভুলেও করবে না। আর রিফাত তো মনকেই ভালোবাসে। এসব ভাবতেই ছোট বোন মীরার দিকে রাগি চোখে তাকালো মন। বীরু, সবসময় ফাজলামো পছন্দ করি না আমি। ফাজলামোর একটা সীমা থাকা উচিত। আপু, আমি সত্যি বলছি, তুমি নিচে এসে দেখো। মীরার কথা শুনে মন আবারও রাগী দৃষ্টিতে তাকিয়ে কিছু বলার জন্য মুখ খুলতেই নিচ থেকে বড় বাবার ধমক শোনা গেল। মন বুঝতে পারল না বড় বাবার হঠাৎ এত গরম হওয়ার কারণ। উনি তো সহজে কাউকে ধমক দেন না। তার মানে কি মীরা যা বলছে এসব? মন মীরার দিকে তাকাতেই মীরা নিচে যাওয়ার জন্য বোনকে অনুরোধ করলো। মন কিছু বুঝে উঠতেই বসা থেকে উঠে মীরার দিকে আর না তাকিয়ে দ্রুত বউ সাজে দৌড় দিল। মীরাও বোনের পেছন পেছন ডাক দিতে দিতে ছুট লাগালো। সিঁড়ি বেয়ে লেহেঙ্গা পরে দৌড়ে নিচে নামতে গিয়ে অনেকবার হোঁচটও খেলো মন। সে সেসবকে পাত্তা না দিয়ে নিচে নামতেই স্তব্ধ হয়ে গেল। তোকে আমার ছেলে বলতেও লজ্জা লাগছে। এই শিক্ষা দিয়েছি আমি? তুই এখনই ঘর থেকে বের হ। আমি বড় বাবা রিফাতকে আরো কিছু গালি দিতে গিয়ে মনকে দেখে থেমে গেল। দরজার সামনেই রিফাতের সাথে অন্য একটি মেয়ে বউ সাজে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মন কিছুই বুঝে উঠতে পারছে না। এই মেয়েটির জায়গায় তো মনের দাঁড়ানোর কথা ছিল, তবে কে এই মেয়ে? পাশেই সব আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছে। কেউ কেউ তো একে অপরের সাথে ইতিমধ্যে কানাঘুষা শুরু করে দিয়েছে। মন ধীরে ধীরে রিফাতের সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, তুমি মজা করছো তাই না? মনের কথায় রিফাত একবার মাথা তুলে এক পলক মনের দিকে তাকিয়ে পুনরায় মাথা নিচু করে ফেলল। মন এবার রিফাতের দিক থেকে মুখ ঘুরিয়ে রিফাতের পাশে বউ সাজে মেয়েটার দিকে তাকালো। আপু, আপনি বলেন, রিফাত আমার সাথে মজা করছে তাই না? আপনি হয়তো বা আমার রিফাতের ফ্রেন্ড না? মেয়েটি চোখ তুলে মনের দিকে তাকালো। মনের কাণ্ড দেখে তার চোখও ছলছল করে উঠল। হয়তো মন এতটাই বাচ্চামো স্বভাব করবে তা মেয়েটির ধারণার বাহিরে ছিল। মন একে একে তার বড় বাবা, বড় মা, মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। ও মা, তোমরা বলো না এইসব মিথ্যা। আমি জানি এইসব মিথ্যা। মিথ্যে না, আমি সত্যি প্রীতিকে বিয়ে করেছি। রিফাত মনের প্রশ্নের জবাব দিল। রিফাতের কণ্ঠস্বর শুনে মন রিফাতের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। তাকে দেখতে একদম অগোছালো লাগছে। তার দৃষ্টি অগোছালো। যে মেয়ে কিছুক্ষণ আগেও হেসে মেতে সব মনের সব মাধুরী মিশিয়ে প্রথমবারের মতো ভালোবাসার মানুষটার জন্য বউ সেজেছে, সে মেয়ে মুহূর্তের মধ্যেই অন্যরকম অগোছালো হয়ে গেল। রিফাতের কথা শুনে মনের চোখ গুড়িয়ে অশ্রু নির্গত হলো। নিজ হাতে চোখে কাজল দিয়ে রাঙিয়েছিল, সেই কাজল কিছুক্ষণ না হতেই কালো পানিতে পরিণত হলো। মন কিছুক্ষণ রিফাতের দিকে তাকিয়ে পুনরায় তার দিকে এগিয়ে গেল। 2 বছরের ভালোবাসা সবটা মিথ্যে ছিল। মন শান্ত কণ্ঠে রিফাতের দিকে তাকিয়ে বলে উঠল। রিফাতের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। মন রিফাতের পাশে মেয়েটির দিকে এবার পূর্ণ দৃষ্টি দিল। মিষ্টি একটি মেয়ে। মন আন্দাজ করলো সত্যিই তো রিফাত ভাইয়ার সাথে মনকে জীবনেও মানাতো না। মন তো রিফাত ভাইয়ার যোগ্যই না। এই মেয়েটি একদম পারফেক্ট। রিফাত ভাইয়ার সাথে একেই মানাবে। মন বড় বাবা মায়ের দিকে ফিরে কন্দনরত চেহারায় হেসে বলল, বড় বাবা, মা, জানো আমি সারপ্রাইজ পেতে ভীষণ ভালোবাসি। এটা রিফাত জানে, তাই আজকে এমন একটা সারপ্রাইজ দিয়েছে যাতে আমি সারা জীবনেও যেন না ভুলতে পারি। ধন্যবাদ রিফাত ভাইয়া। এটা বলতেই ভেতরের সব কান্নাগুলো যেন বেরিয়ে আসতে চাইছে। মন ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে গেল, কিন্তু শেষ সফল হলো না। সে মুখ চেপে ধরেই দ্রুত উপরে উঠে দরজা বন্ধ করে মেঝেতে বসে ঠুকরে কেঁদে উঠল। তার নিয়তিটা এমন কেন হলো? সে তো রিফাতকে মনে প্রাণে ভালোবেসেছিল। এই তো কালকেই তো সব ঠিকঠাক ছিল। কালকে রাতেও তো রিফাত ভাইয়া মনকে নিয়ে কত ছন্দ মিলিয়েছিল, অথচ আজ? তার মানে কি রিফাত ভাইয়া এতদিনের ভালোবাসার সব নাটক ছিল? কাকে এত ভালোবেসেছিল মন? সে মুখ চেপে আবারও কেঁদে উঠল। মন জানালা দিয়ে বাইরে চোখ দিল। বেলা গড়াচ্ছে, সন্ধ্যা নেমেছে। এই সন্ধ্যাটা মনের জীবনে স্মরণীয় শ্রেষ্ঠ সন্ধ্যা হওয়ার কথা ছিল, অথচ আজ?
তার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মন চোখ মুছে উঠে দাঁড়ালো, গায়ের গহনাগুলো এদিক ওদিকে ফেলে দিল। অসহ্য লাগছে এসব। রিফাত ভাইয়া কিভাবে পারলো এটা করার আগে মনের চেহারা তার চোখে কি একবারও ভাসলো না? নিচ থেকে প্রচুর শোরগোল শোনা যাচ্ছিল এতক্ষণ, কিন্তু এখন নিস্তব্ধ। মন জানতো বড় বাবা কিছু সময় রেগে চেঁচামেচি করে কিছু বললেও সেটা করে না। আজও এর ব্যতিক্রম হলো না। রিফাত ভাইয়াকে এমনি রাগের মাথায় বেরিয়ে যেতে বলেছিল, কিন্তু শেষে শান্তি হয়ে যাবে আর রিফাত ভাইয়া আর ওর বউকে মেনে নিবে। রিফাত ভাইয়া এই বাড়ির বড় ছেলে, বড় বাবার একমাত্র ছেলে, আর মন হলো বড় মেয়ে, অর্থাৎ মনের বাবা এই বাড়ির মেজো ছেলে ছিল। কিন্তু কোনো এক কারণে মনের বাবা মারা গিয়েছিল। এরপর মনের মাকে বড় বাবারা আর যেতে দেয়নি, নিজেদের কাছেই রেখে দিয়েছিল। মন আর ওর ছোট বোনের পাশে বড় বাবা সবসময় নিজের বাবার মতোই ছায়া হিসেবে পাশে থাকতো। এমনকি দাদু আর পরিবারের বাকিরা রিফাতের চেয়ে বেশি মনকে ভালোবাসত। সবার এত এত ভালোবাসা পেয়েও মনের মনে হলো ও আজ হেরে গেল। আসল ভালোবাসাটাকেই পেল না। রিফাত ভাই আদৌ কি মনকে ভালোবেসেছিল, নাকি ভালোবাসার অভিনয় করেছিল, তা মনের অজানা। সেই রাতে মন কাঁদতে কাঁদতে ওভাবেই ঘুমিয়ে পড়েছিল। রাতে অনেক ডেকেছিল মনকে, কিন্তু মন ঘুমাচ্ছে বলে বাহানা দিয়ে দরজা খুলেনি। মাঝরাতে ঘুম ভাঙার কারণে প্রতিদিনের ন্যায় আজকেও মন ব্যালকনি দেখে দাঁড়ালো, কিন্তু আজ ভিন্ন। মনের পাশের ব্যালকনিওয়ালা রুমটা রিফাত ভাইয়ার। অন্যদিন হলে এতক্ষণে রিফাতকে ডেকে তুলে ফেলতো মন। মন এক নজর পাশের ব্যালকনিটার দিকে দৃষ্টি দিল। রাতের সব নিস্তব্ধতা ঘিরে দৌড়েছে যেন রুমটাতে। হয়তো সারা রাত গল্প করার ফলে এতক্ষণে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। মন ওই রুমটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে, কিন্তু আমার তো আপনাকে চেনা হয়ে গেল। মন একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে ঢুকে গেল। সে বুঝতে পারছে এই বাড়িতে থাকলে সে কিছুতেই কোথাও মন বসাতে পারবে না। তাই সে এতদিন রিফাত ভাইয়াকে ভালোবাসার জন্য যে সুপ্ত ইচ্ছেটাকে দমন করে রেখেছিল, সেটা আবারও পূর্ণ করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু বড় বাবাকে মানাতে পারলেও বাকি সবার রিয়াকশন কেমন হবে ভেবে ভয় লাগছে মনের। কিন্তু এটা ছাড়া এই বাড়ি ছেড়ে থাকার আর উপায় নেই। এটা পালন করতে মনের জন্য কষ্টসাধ্য হলেও পালন করতে হবেই। মনের চোখ দিয়ে গড়িয়ে পড়া পানিগুলো মুছে নিল। সে আর কান্না করবে না, আর নরম হবে না, আর কারো জন্য নিজের আবেগ ঠেলে দিবে না। সামনে যে আরও অনেক পথ চলা বাকি। রাতের নিস্তব্ধতা কেটে গিয়ে ধরনীর বুকে দিনের আলো প্রবেশ করেছে। দরজা ধাক্কানোর শব্দে মনের ঘুমে ব্যাঘাত ঘটে। সে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। আবারও দরজা ধাক্কানোর শব্দে মন চোখ খুলে নিজের অবস্থান বুঝতে পারল। রাতে ব্যালকনি থেকে এসে দরজার পাশে বসেই স্মৃতিচারণ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। মন বিরক্ত সূচক শব্দ করে দরজা খুলতেই দেখল মা দাঁড়িয়ে আছে। মনের মা মনের দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে রইল। কি ব্যাপার মা, রুমে এসো, তাকিয়ে আছে যে? তুই এখনো বিয়ে সাজে? মায়ের কথায় মনের হুঁশ ফিরল। সে নিজের দিকে তাকিয়ে দেখল তার গায়ে এখনও বউয়ের পোশাক। এসব দেখে মায়ের হয়তোবা মন খারাপ হয়েছে, তা ভেবে মন নিজেকে নিজে কয়েকটা গালি দিল। তারপর হেসে বলল, ও এ ব্যাপার, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম মা, তাই আর খেয়াল হয়নি আমার। তুমি তো জানোই মা, আমার ঘুম অনেক ভারী। মনের মা মেয়ের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রইল। তার ছোট্ট বাচ্চামো স্বভাবের মেয়েটা কথা লুকাতে শিখে গিয়েছে। তিনি জানেন তার এই মেয়েটা অনেক নরম স্বভাবের মেয়ে, কিছু না হতেই কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলে। আর এখন এত বড় ঘটনার পরেও মনের ভেতর এত বড় পাথর চাপা দিয়ে কি নিঃসংকোচে মিথ্যা বলা শিখে গিয়েছে। তিনি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। রুমের অগোছালো ভাব দেখে যা বোঝার বুঝে ফেলেছে। তিনি গিয়ে বিছানাটা ঝাড়তে ঝাড়তে মনকে ফ্রেশ হয়ে আসতে বললেন। মনও বাধ্য মেয়ের মতো মাথা হেলিয়ে কাপড় নিয়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমে ঢুকে গেল। ততক্ষণে রাশিদা ইসলাম মনের রুমটা গুছিয়ে ফেলল। এরপর বিছানার এক কোণে বসে মনের জন্য অপেক্ষা করতে লাগলো। মন ওয়াশরুম থেকে বের হতেই মাকে বিছানায় বসে থাকতে দেখল। রাশিদা ইসলাম মিষ্টি হেসে ইশারায় মেয়েকে তার কাছে ডাকলেন। মন এগিয়ে মেঝেতে বসে মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে মায়ের কোলে মুখ গুজে জড়িয়ে ধরল। পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য স্থান হলো মায়ের কোল, যেখানে নিঃসন্দেহে সব দুঃখ কষ্ট জমিয়ে রাখা যায়। রাশিদা ইসলাম মেয়ের মাথায় পরম যত্নে হাত বুলাতে লাগলো। সে জানে তার এই মেয়ে মন খারাপ হলেই মায়ের কোলে মাথা রেখে শান্তি পায়। কিন্তু আজ শত মন খারাপ হলেও সে রাশিদা ইসলামের কাছে যেত না, কারণ সে তার দুঃখে মাকে ব্যথিত করতে চায়নি। মনের চোখ গড়িয়ে অশ্রু নির্গত হলো। কাঁদবে না বললেও কান্না আসে। সে বুঝতে পারছে কিছুতেই এই বাসায় থাকা হবে না। এই বাসায় থাকলে প্রতি পদে পদে 2 বছরের অতীত স্মরণ হবে। জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবে না।
রাশিদা ইসলাম মেয়ের চোখে পানি দেখে মেয়ের মুখ পানে তাকালো। তিনি মুচকি হেসে মেয়ের চোখের পানিগুলো নিজের হাতে পরম যত্নে মুছে দিল। কাঁদে না মা, জীবনে চলতে গেলে এমন কত কিছুই তো ঘটে, সব কিছু মাথা নিতে হয় না মা। কিছু কিছু জিনিস ভুলে গেলেই ভালো। সামনে যে এখনো তোর সম্পূর্ণ জীবনটাই বাকি। আমি জানি আমার মেয়ে পারবে সব ভুলে আবারও নতুন করে জীবন গুছিয়ে নিতে। মন মাথা তুলে মায়ের দিকে তাকালো। মা, আমি একটা জিনিস চাইলে তুমি দিবে? রাশিদা ইসলাম মেয়ের কথা শুনে মুচকি হেসে বলল, কেন দিব না মা, তোরা দুই মেয়ের জন্যই আমি সব করতে পারবো। মন মায়ের কথা শুনে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল। সে জানে এখন মন কথাটি বললে মা কান্না করে দিবে, কিন্তু এটা করা ছাড়া যে মনের আর উপায় নেই। মা, আমার একটা ইচ্ছে ছিল, তা তো তুমি জানতে, কিন্তু এই বিয়ে উপলক্ষে এই ইচ্ছেটাকে বিদায় জানিয়েছিলাম। হ্যাঁ, তা তো জানি। ওই বিদেশে পড়তে যাওয়াই ইচ্ছে। অনেক আগে একবার বলেছিলি যে তুই। বলতে বলতে থেমে গেল রাশিদা ইসলাম। তিনি কিছু বুঝে উঠতেই মুহূর্তের মধ্যেই মুখটা মলিন হয়ে গেল। মন কান্নারত চোখে মাখে অনুরোধ করলে রাশিদা ইসলাম বলে ওঠে, কিন্তু মন, মা প্লিজ, আমার এই একটা কথা রাখো। এ বাসায় থাকলে আমি কিছুতেই কোথাও মন বসাতে পারবো না। দরকার হলে আমি আবার দুই মেয়েকে নিয়ে বহুদূরে অন্য আর একটা বাসায় চলে যাব। তবুও তোকে ছাড়ছি না আমি। তোদের ছাড়া আমি আমার জীবন ভাবতেও পারবো না। মা, এমন কথা ভুলেও বলো না। বাবা মারা যাওয়ার পর বড় বাবা আমাদের আলাদা হতে দেয়নি, আর এখন আমার জন্য কেন আলাদা হবে? আমি হতে দিব না মা। বড় বাবা মায়েরা ওরা তো কিছু করেনি, তাদের থেকে কেন আলাদা হবে মা? বাবা মারা যাওয়ার পর আমাদের আগলে রেখেছেন ওনারা। তাহলে হোস্টেলে আমি গিয়ে দেখে আসবো। হোস্টেলে থাকলে বাসায় আমার আসতেই হবে। এই বাসায় আসলেই আমার অতীত পুনরায় মনে পড়বে। আমি ভুলতে পারবো না মা, প্লিজ মা। রাশিদা ইসলাম মেয়ের দিকে তাকিয়ে রইল। মেয়ের একটা কথাও তার ফেলনা মনে হলো না। কতটা কষ্ট নিয়ে মেয়েটা এমন কথা বলছে তা ভাবা উচিত। তিনি মনের মুখ দু হাতে আবদ্ধ করে নিয়ে বলে উঠল, বড় হয়ে গেছিস তুই মা। দুপুরে খাওয়ার জন্য মনের ছোট বোন মীরাকে দিয়ে বড় বাবা ডাকতে পাঠিয়েছে, যার কারণে মন বাধ্য হয়ে নিচে নামলো। মন টেবিলের কাছে গিয়ে বসতেই দেখলো রিফাতের চেয়ারটা খালি। মন বুঝতে পারলো এটা বড় বাবারই কাজ। হয়তো রাগে রিফাত ভাইয়াকে একসাথে খেতে নিষেধ করে দিয়েছে। সবার পরেই ও খেতে পারবে। টেবিলের এক পাশে নতুন বউ দাঁড়িয়ে আছে। মন টেবিলের কাছাকাছি যেতেই বড় বাবা মনকে ডেকে তার পাশে বসালো। এরপর নিজের প্লেট থেকে মনের প্লেটে মাছের মাথাটা তুলে দিল। সবাইকে ইশারে খাওয়া শুরু করতে বলল। এই বাড়ির নিয়ম এটা, বড় বাবা যতক্ষণ কিছু বলবে না ততক্ষণ কেউ মুখ খুলবে না। সবাই অনেক মান্য করে, তাই তো সবাই একসাথে এতদিন আছে। মা, তুমি মীরার পাশের চেয়ারটাতে বসে খেয়ে নাও। বড় বাবা নতুন বউয়ের উদ্দেশ্যে বলে উঠল। না বাবা, আমি পরে খাবো। নতুন বউ মাথায় আঁচল টানতে টানতে বড় বাবার কথার প্রতি উত্তর করল। এরপর বড় বাবা ও আর জোর করেনি। হয়তো রিফাত ভাইয়ার সাথে খাবে বলে একসাথে খাচ্ছে না। মন খেতে না পারলেও খাওয়ার অভিনয় করে যাচ্ছে। এই তো মনের পাশের চেয়ারটাতে এতদিন রিফাত ভাইয়াই বসেছিল, আর আজ মনের কেন জানি ভীষণ কান্না পাচ্ছে। খাওয়ার মাঝখানে মন বড় বাবার দিকে একবার তাকালো। মনে মনে নিজেকে কথাটা বলার জন্য প্রস্তুত করে নিল, কিন্তু তবুও কোথাও একটা বাধা কাজ করছে। ভয় ভয় লাগছে, কিন্তু এখন এত কিছু ভাবলে চলবে না। ভয়কে একপাশে ফেলে অবশেষে মনের সাথে দীর্ঘক্ষণ যুদ্ধ করে বড় বাবাকে ডাক দিল। বড় বাবা। মনের ভয় ভয় কণ্ঠস্বর শুনে আফজাল শেখ খাওয়া থেকে চোখ তুলে মনের দিকে তাকালো। টেবিলে বসা বাকিদের দৃষ্টিও ততক্ষণে মনের দিকে। হ্যাঁ মা। বাবা, আমি কিছু একটা চাইলে তুমি দিবে? হ্যাঁ, অবশ্যই দিব, তুই নিঃসংকোচে বল। বাবা, আমি বাইরের দেশে গিয়ে পড়তে চাই। এই ইচ্ছেটা আমার অনেক আগে থেকেই, কিন্তু কোনো কারণে এতদিন দমিয়ে রাখলেও এখন আর পারছি না। এখন তো আর কোনো বাধা নেই। মন এক নিঃশ্বাসে কথাগুলো বলে বড় বাবার দিকে তাকালো। জানে না কিভাবে এত কঠিন কথাগুলো এত স্বাভাবিকভাবে বলতে পেরেছে মন। আফজাল সে কিছু সময় মনের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তার কোনো ভাবান্তর নেই, যেন এমন কিছু হওয়ারই ছিল। মন এমন কিছু বলবে তা যেন তিনি আগে থেকেই জানতেন। বাকিদের দৃষ্টি হতভাগ, স্তব্ধ। তাদের কেউরই আর বোঝার বাকি নেই যে মনের হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ। মন খাওয়া শেষে সিঁড়ি দিয়ে উঠতে গেলেই রিফাতকে নামতে দেখল। এমন ভাব করছে যেন কিছুই হয়নি। মন না দেখার ভান করে রিফাতকে পাশ কাটিয়ে উঠতে গেলেই রিফাতের ডাকে পা স্থির হয়ে গেল। মন। মন নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করেও পারল না।
রাগী দৃষ্টিতে রিফাতের দিকে আঙ্গুল তাক করে কিছু বলার উদ্দেশ্যে ফিরতেই নিচে বড় বাবাকে দেখে থেমে গেল। বড় বাবাকে দেখে রিফাত মাথা নিচু করে নেমে গেল। রাতে কেউ একজনের দরজা নক করার শব্দে মনের অতীত ভাবনার ব্যাঘাত ঘটল। সময় পেলেই সে ব্যালকনিতে গিয়ে পাশের ব্যালকনিটার দিকে তাকিয়ে রয়। আজ দুদিন যাবৎ একসাথে পাশাপাশি ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করা হয় না। মনে হচ্ছে যেন অনেক দিন হয়ে গেল। মন একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে ঢুকে দরজা খুলতেই দেখতে পেল বড় বাবা দাঁড়িয়ে আছে। বড় বাবা সাধারণত কারো রুমে যায় না, যা বলার ড্রয়িং রুমে সবাইকে একসাথে ডেকে নিয়ে গিয়ে বলে, কিন্তু আজ স্বয়ং মনের রুমে। মন বড় বাবাকে দেখে মুচকি হাসল। আসো বাবা। আফজাল শেখ রুমে ঢুকে মনকে ইশারায় বিছানায় বসতে বলল। মন গিয়ে বসতেই এরপর তিনি একটা টুল টেনে মনের সামনাসামনি বসলো। শোন মা, তোকে আমি বারণ করব না বাইরের দেশে গিয়ে পড়ার জন্য। আমি নিজেও চাই আমার মেয়েগুলো যেন শক্ত মনের হয়। আমার পুরোপুরি ভরসা আছে তোর উপর, কিন্তু তোর কি ওই সুদূর দেশে যেতেই হবে? আমি এখানে থেকে কোনোদিনও পারবো না কিছু করতে বাবা। কোনো ইচ্ছেই তো তুমি অপূর্ণ রাখোনি বাবা। আমার এই ইচ্ছেটাও পূর্ণ করো না বাবা। আফজাল শেখ কিছুক্ষণ মনের দিকে তাকিয়ে রইল, এরপর নরম কণ্ঠে বলল, আমি জানি তুই এটা কেন বলছিস। আমি এটাও জানি যে আমার মেয়ে নরম নয়। সে চাইলে এই সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে মনকে শক্ত করতে পারবে। তোর এই ইচ্ছাটাকেও আমি অপূর্ণ রাখবো না। মন হেসে আফজাল শেখের পাশে গিয়ে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো। আমি জানতাম বাবা তুমি কোনোদিনও বারণ করবে না, তাই তো কাল রাতেই সব কিছু ঠিক করে ফেলেছি আমি। আফজাল শেখ মনের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিল। তোরা আমার ভাইয়ের একমাত্র সম্বল। সবসময় চাই এই বাসায় তোদের যেন কোনো কষ্ট না হয়, সব ইচ্ছেই যেন পূর্ণ হয়। কোনো দেশে অ্যাপ্লাই করেছিস? নিউ ইয়র্ক বাবা। এত দূরে তুই নিজেকে মানাতে পারবি মা? অবশ্যই পারবো বাবা, আমার যে পারতেই হবে। শুধু তোমার এই মেয়ের জন্য একটু দোয়া করো তুমি। ওখানে কার সাথে থাকবি এত বড় একটা ভিন দেশে? চিন্তা করো না, আমার ছোটবেলার এক বান্ধবী ওখানে সেটেল। ওই যে ইরা ছিল যে, সে বাবার সাথে ও মাধ্যমিক শেষে চলে গিয়েছিল। ওর সাথে আমার যোগাযোগ আছে, সেই সব কিছু ঠিক করে রেখেছে। আমি ওর সাথেই থাকবো আপাতত, সমস্যা হবে না। পারবি তো? 200%। আচ্ছা, আমি কালকে থেকে সব ব্যবস্থা করে ফেলবো। এরপর মন হেসে আফজাল শেখের বুকে মাথা রাখল। এই মানুষটার বুকে মাথা রাখলে বাবা নামক মানুষটার বুকে মাথা রাখার মতো অনুভব হয়। ছোট থেকেই এই মানুষটার মনের সব কিছু বাবার মতো করেই রেখেছেন, কোনো কিছু অপূর্ণ রাখেনি। বড় বাবা কোনো অন্যায় কাজ সহ্য করতে পারে না। মন জানে না সেই জায়গায় রিফাত ভাইয়ার অন্যায় কাজটা কিভাবে সহ্য করে এই বাড়িতে আশ্রয় দিয়েছে। কি জানি, হয়তোবা ছেলে বলে বাড়িতে জায়গা দিয়েছে। মন আর কিছু না ভেবে বড় বাবার বুকে মুখ গুজে রইল। এরপর আবার কখন এভাবে বুকে মাথা রাখতে পারবে সেটা মন জানে না। এই মানুষটাকে সে কখনো ভুলবে না, সবসময় ছায়ার মতো পাশে ছিল। রুমের বাইরে দরজার আড়াল থেকে আফজাল শেখ আর মেয়ের কথোপকথন শুনে রাশিদা ইসলাম আঁচল দিয়ে চোখের পানি মুছল। আজ ভীষণ করে মনের বাবার কথা মনে পড়ছে। তার চাঁদ মাঝে অনেক বড় হয়ে গিয়েছে। ছোটবেলায় তিনি মনের ছোট ছোট হাত পা ধরে বলতো, কখন যে আমার এই চাঁদমাটা বড় হবে, আমার বুকে মাথা রাখবে, আমাকে বাবা বলে ডেকে জড়িয়ে ধরবে। অথচ আজ মন বড় হয়ে গিয়েছে অনেক, কিন্তু তিনি অনেক দূরে। এসব ভাবতেই পুরনো স্মৃতিরা আবারও হানা দিতে থাকলো। তিনি আঁচল দিয়ে মুখ চেপে নিজের রুমে চলে গেলেন। এরপর দুদিন মন আর রুম থেকে বের হয়নি। সে রিফাতের সামনে পড়তে চায় না। রিফাতের সামনে পড়লেই পুরানো স্মৃতিরা হানা দেয়, তাই রুম থেকে বের হয়নি। সব কিছু রুমেই করতো। এদিকে আফজাল শেখ মেয়ের জন্য সব ব্যবস্থা অতি দ্রুতের সহিত করতে লাগলো। তিনি মনে রুম থেকে বের না হওয়ার বিষয়টা খেয়াল করেছেন, তাই তো 3 দিনের মাথায় রিফাতকে ব্যবসার কোনো একটা কাজের বাহানা দিয়ে ঢাকার বাইরে পাঠিয়ে দিয়েছেন। এই কয়দিন রিফাতকে পরিবারের সাথে মোবাইলে কারোর সাথে কোনো কথা বলতে নিষেধ করে দিয়েছেন, এমনকি রিফাতের বউয়ের সাথেও। এতদিন চুপ মেরে থাকলেও এবার আস্তে আস্তে রিফাত তার শাস্তি ভোগ করবে, তার মেয়েকে তার থেকে আলাদা করার শাস্তি। মন চলে যাওয়ার পর পুরোপুরি শাস্তিটা পাবে। আর রিফাত মন যাওয়ার সময় বাসায় থাকলে মনের মন খারাপ হতে পারে ভাবে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। রিফাতকে তিনি চাইলে সেদিনই বাসা থেকে বের করে দিতে পারত, কিন্তু তিনি সেটা চায়নি, কারণ ওদের দুজনকে বের করে দিলে ওরা বাইরে অন্য কোথাও ঠিকই সংসার করবে। রিফাত স্বাবলম্বী ছেলে, তার চলতে কোনো কষ্ট হতো না, কিন্তু আফজাল সাহেব চান নিজের কাছে রেখেই শাস্তি দিতে। রিফাত যে কোনোভাবে বউকে কল করবে, তাই নতুন বউয়ের কাছ থেকেও তিনি মোবাইল নিয়ে নিয়েছেন। ফল একজন কেন ভোগ করবে, দুজনেরই শাস্তি আছে।
পৃথিবীতে ভালোবাসার মানুষটাকে পেয়েও একে অপরের কাছ থেকে আলাদা থাকার কষ্টই এই দুনিয়াতে আর নেই। আর যোগাযোগ না থাকলে তো কোনো কথাই নেই। রিফাতের অনিচ্ছা সত্ত্বেও বিয়ের দুদিনের মাথায় বউকে ফেলে ঢাকার বাইরে যেতে হয়েছে। তার উপর বাবার কড়া নিষেধাজ্ঞা। রিফাত যেন ভুলেও পরিবারের কাউকে, এমনকি বউকেও কল না দেয়। তার এখন ভীষণ কান্না পাচ্ছে। মনের সাথে 2 বছর ভালোবাসার অভিনয় করে ওকে ঠকাতে এত কষ্ট লাগেনি যতটা এখন লাগছে। সে বুঝতে পারছে সামনে তাকে আরও কঠিন শাস্তি ভোগ করতে হবে। রিফাত ভাইয়াকে বড় ভাবা কোনো একটা কাজে কিছুদিনের জন্য ঢাকার বাইরে পাঠিয়েছে শুনে মন স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অন্তত বাসায় যতদিন আছে ততদিন সবার সাথে মিলেমিশে থাকতে পারবে মন। নিচে নামার আগে যথেষ্ট নিজেকে পরিপাটি করে নিল। যতই উপরে বলুক না কেন, মন আর এইসব ভাববে না। কিন্তু দিন শেষে আবারও পুরনো বিশ্রী অনুভূতিটা হানা দেয়। ব্যালকনিতে গেলে আরও বেশি খারাপ লাগে, কারণ এই ব্যালকনিতেই পাশাপাশি তারা গভীর রাত পর্যন্ত আড্ডা দিত। মনের তখন মনে হতো সেই মনে হয় সুখী, অথচ সব নাকি মিথ্যে ছিল। মন তাচ্ছিল হাসি দিল। মন আর কিছু না ভেবে নিজের তিক্ত অনুভূতিটাকে হাসির আড়ালে ঢেকে সবার সাথে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে নিচে নামলো। তার ভাবতেই কান্না পাচ্ছে আর কয়েকদিন পর এই মানুষগুলোকে ছেড়ে থাকতে হবে। মন স্বাভাবিকভাবে কাজিনদের আড্ডায় গিয়ে বসলো। অন্যরা আর খাটালো না, কারণ আফজাল শেখের কড়া নিষেধাজ্ঞা। মনের দিকে না তাকানো, স্বাভাবিকভাবে যেন সবাই থাকে, না হলে মনের মনে খারাপ লাগা কাজ করবে। মন কাজিনদের কাছে যাওয়াতে সবার স্বাভাবিক ভঙ্গিমা দেখে তার নিজেরও ভালো লাগলো। হয়তো সবাই ভুলে গিয়েছে। মন এতক্ষণ সংকোচে আসতে পারছিল না, যদি কেউ আগের কথা তুলে এই ভেবে, কিন্তু এমন কিছুই হয়নি ভেবে সে নিজেও স্বাভাবিকভাবে সবার মাঝখানে বসে আড্ডায় মেতে উঠল। কাজিনদের আড্ডাতে বসতেই তার আগের আড্ডাগুলোর কথা মনে পড়ে গেল। আগে রিফাত আড্ডার মাঝখানে মনের দিকে তাকাতো, আর তা দেখে মন মুচকি হেসে মাথা নিচু করে ফেলতো। আর এখন কত তফাৎ! এইসব ভাবতেই মনের চোখ ঝাপসা হয়ে গেল। অন্যরা বিষয়টা খেয়াল করতেই মনকে ওদের আড্ডার মাঝখানে রেখে হাসির কথা বলে আড্ডায় মেতে উঠল। সময় চলে যায় নিজস্ব গতিতে। দেখতে দেখতে মনে যাওয়ার টাইম ঘনিয়ে আসছে। রিফাতের অনুপস্থিতিতে মনের দিন এখন সবার সাথে ভালোই যাচ্ছে, কিন্তু আসলেই কি ভালো যাচ্ছে? রাত হলেই সব অতীত আবারও হানা দেয়। আফজাল শেখ খুব তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক করে ফেলেছেন। তিনি চান মন যেন অতীত দ্রুত এসব ভুলে গিয়ে আবারও নতুন করে জীবন গঠন করতে পারে। আর 2 দিন পর মনের ফ্লাইট। গভীর রাত নেমে এসেছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। মনের চোখে আজ ঘুম নেই, শুধু আছে চোখের জল। সে ব্যালকনিতে নিজের প্রিয় দোলনাতে বসে কাঁদতে রইল। আজ কাঁদবে, খুব করে কাঁদবে। শেষবারের মতো কেঁদে রিফাতের স্মৃতি এখানেই শেষ করে ফেলবে। রিফাত ভাই, কেন করলেন এমনটা? আপনি যদি ওই আপুকে ভালোবাসতেন তাহলে আমার 2 বছর কেন নষ্ট করলেন? আমার সুখের জীবনটাকে কেন এতটা বিশ্রী অতীত বানিয়ে দিলেন আপনি? আগে কেন বুঝতে পারিনি আমি যে নিঃস্ব হয়ে গেলাম রিফাত ভাই। আপনাকে চাইলেও ঘৃণা করতে পারছি না। সারা দিন মুখের উপর মিথ্যে হাসি ঝোলাতে ঝোলাতে আমি ক্লান্ত। আপনার জন্য আমার এত সুন্দর পরিবার ছেড়ে ভিন দেশে যেতে হচ্ছে, তবুও মনে প্রাণে দোয়া করি আপনি যেন সুখী হন। আপন মনে বিড়বিড় করে উঠল মন। তার 2 চোখ বেয়ে আজ অজস্র ধারায় জল গড়িয়ে পড়ছে। মন আজ তার চোখের জল মুছবে না। এই জলের সাথেই রিফাতের স্মৃতি বিসর্জন দিবে। আজকের পর থেকে আর ভাববে না, নিজের জীবনের দিকে ফোকাস করবে। তার মা, বড় বাবা যে তার সুন্দর জীবনের আশায় তাকিয়ে আছে। মন চোখ মুছে উঠে দাঁড়ালো। বিছানায় শোবার পরও ঘুম আসছে না। এই 2 বছরের প্রতি রাতেই রিফাতের সাথে কথা শেষ করে ঘুমাতে যেত। অভ্যাসটা চাইলেও বদলানো যাচ্ছে না। রাতে কারোর সাথে কথা বলে নিয়ম করে প্রতিদিন ঘুমাতে যাওয়ার অভ্যাসটা সবচেয়ে বাজে অভ্যাস। মনের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে। মন সেই জল আজ আর মুছবে না। চোখের পানি হয়ে ঝরতে থাকুক হৃদয়ের গহীন ব্যথাগুলো। ভালোবাসার মানুষটার জন্য যত হৃদয়ের গহীন ভালোবাসা আছে সব আজ মুছে যাক বেপরোয়া মনে লুকায়িত দীর্ঘশ্বাস। কাঁদতে কাঁদতে মন একসময় ঘুমিয়ে গেল। অন্যদিকে রিফাতের দিন যেন কাটছেই না। প্রীতির সাথে কথা না বলে তার দিন যেন কাটতেই চাইছে না। কোনো কাজেই মন বসাতে পারছে না। বাবাও কোনো যোগাযোগ করতে দিচ্ছে না। কেমন আছে মেয়েটা সেই খবর পর্যন্ত জানতে পারছে না রিফাত। মনের সাথে 2 বছর ভালোবাসার অভিনয়ের পরই প্রীতিকে পেয়েছিল রিফাত। 2 বছর আগে এক বন্ধুর আত্মীয়ের বিয়েতে প্রীতিকে দেখেছিল মন। প্রথম দেখাই ভালোবেসে ফেলেছিল রিফাত, কিন্তু প্রীতিকে এরপর হাজার খুঁজেও পেল না।
রিফাতের যখন পাগল পাগল অবস্থা, ঠিক তখনই বন্ধুরা তাকে একটি শর্ত জুড়ে দিচ্ছিল যে প্রীতিকে পেতে হলে রিফাতের নিজের চাচাতো বোন মুনের সাথে 2 বছর প্রেমের নাটক করতে হবে। বিয়ের দিন সে প্রীতিকে পাবে, ওরা প্রীতিকে রিফাতের জন্য খুঁজে দিবে। রিফাত প্রথমে মুনের সাথে প্রেমের বিষয়টা মানতে না চাইলেও পরে প্রীতিকে পাওয়ার লোভে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মুনের সাথে অভিনয় করেছিল। আর এছাড়াও মুনের প্রতি রিফাতের ছোটোবেলা থেকেই একটা সুপ্ত রাগ ছিল, কারণ রিফাত শেখ পরিবারের বড় সন্তান হয়েও সবাই রিফাতের চেয়ে মুনকেই বেশি ভালোবাসত, যার ফলে মনের প্রতি রিফাতের চাপা ক্ষোভ ছিল। তাই তো বন্ধুদের কথায় রাজি হয়ে গিয়েছিল। এক ঢিলে 2 দিকেই কাজ হয়ে যাবে ভেবে রিফাত মনের উপর ছোটকাল থেকেই ক্ষোভটা এভাবেই মিটিয়ে ফেলতে চেয়েছিল। মনের সাথে এত বড় অন্যায় করার পরেও রিফাতের একটুও অনুশোচনা হচ্ছে না। রিফাত এখন বুঝতে পারছে মনের সাথে হয়তো একটু বেশিই অন্যায় করে ফেলেছে। ছোটবেলার রাগটা ভালোবাসার নাটক করে এভাবে মিঠানো উচিত ছিল না। ভালোবাসার মানুষটাকে না পাওয়া যে কতটা যন্ত্রণা তা রিফাত হাড়ে হাড়ে টের পাচ্ছে। তবুও মনের প্রতি অতটা অপরাধবোধ জেগে উঠছে না, শুধুমাত্র প্রীতির জন্য খারাপ লাগছে। দেখতে দেখতে মনের যাওয়ার দিন ঘনিয়ে আসলো। আজ রাত 12টায় মনের ফ্লাইট। কিছু সময় পর পরই মনের চোখ ভিজে আসছে। মা বাবা, বড় মা এদের কাছ থেকে বিদায় নিয়ে ওই দূর দেশে পাড়ি দিয়ে কিভাবে থাকবে তা ভাবতেই মনের চোখ ভরে উঠছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। মন এক হাতে কাপড় গোছাচ্ছে, আরেক হাত দিয়ে একটু পরপর চোখের জল মুছছে। রাশিদা ইসলাম মনের রুমে এসে মনকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। মন নিজের হাতে পরম যত্নে মায়ের চোখের জল মুছে মুচকি হাসলো। মা, তুমি এভাবে কাঁদলে আমার তো যেতে ইচ্ছে করবে না। আর আমি তো একবারের জন্য যাচ্ছি না, সবসময় ফোনে ভিডিও কলে আমাকে দেখতে পারবে। এখন একটু হাসো, নাহলে আমারও যেতে মন চাইবে না তো। রাশিদা ইসলাম মনের কপালে আলতো করে চুমু খেয়ে বলল, আচ্ছা আর কাঁদবো না, তুই সবসময় কল করবি তো আমাদের? হ্যাঁ, পাক্কা। মন মায়ের পাশে বসে 2 হাতে মাকে জড়িয়ে ধরল। কতদিন এই মাকে কাছে পাবে না ভাবতেই কান্না পাচ্ছে, কিন্তু মায়ের সামনে তাকে যে শক্ত থাকতে হবে। রাশিদা ইসলাম একটু আসছি বলে মনের রুম থেকে বেরিয়ে গেল। এরপর সাথে সাথে হাতে কিছু একটা নিয়ে আবারও মনের রুমে প্রবেশ করলো। তিনি তার হাতের শাড়িটা মনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নে, এটা তোর কাছে রাখ, মনে করবি মায়ের আমানত। এটা দেখলেই তোর আমার কথা মনে পড়বে, সাথে সাথেই কল দিবি। এই শাড়িটা তোর বাবা আমাকে শখের বশে কিনে দিয়েছিল। তোর বাবার অনেক পছন্দের শাড়ি ছিল, সবসময় আমাকে বলতো তুমি এটা একদিন পরিও, অথচ পরার আগেই আমাকে একা রেখে চলে গেল। আজকে আমি এটা তোর হাতে তুলে দিলাম, ওই দেশে গিয়ে আমাদের সংস্কৃতিটা যাতে ভুলে না যাস। মন শাড়িটা এক হাতে নিয়ে অন্য হাতে শাড়ির উপর হাত বুলালো। এই শাড়িতেই তার বাবার ছোঁয়া আছে ভাবতেই এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। সাদা পাড়ের নীল রঙা শাড়ি, অসম্ভব সুন্দর শাড়ি। যতই শাড়িটার দিকে তাকাচ্ছে ততই বাবার কাছে যাচ্ছে অনুভূতি হচ্ছে। ক্ষণে ক্ষণে চোখ ভরে উঠছে শাড়িটার দিকে তাকালে, কিন্তু এখন মায়ের সামনে কান্না করা যাবে না। তাই মন মুচকি হেসে শাড়িটা নিজের কাপড়ের সাথে গুছিয়ে ব্যাগে ঢুকালো। মীরা এসে বড় বাবা নিচে অপেক্ষা করছে বলতেই মন উঠে দাঁড়ালো। মীরাকে গিয়ে জড়িয়ে ধরলো মন। মীরা তো কেঁদে কেটে অবস্থা খারাপ। এরপর একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে বড় বাবার সাথে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল মন। রাত হয়ে যাওয়াতে বড় বাবা একাই যাচ্ছে। কাউকে যেতে বারণ করেছে, কারণ তিনি জানে ওখানে সবাই গেলে মনের যাওয়ার দিকে তাকিয়ে সবাই কান্না জুড়ে দিবে। কিন্তু তিনি এটা চান না। তিনি চান মন যেন শক্ত মন নিয়ে যায়। এয়ারপোর্টে পৌঁছেই মন বাকি সময়টুকু আফজাল শেখের বুকেই কাটিয়েছিল। মন সিটবেল্ট বেঁধে বসে আছে, তার চোখ বারবার ভিজে আসছে। আফজাল শেখের চোখ মনকে বিদায় দেওয়ার সময় বারবার ভিজে আসছিল। মন বুঝতে পেরেছে লুকিয়ে লুকিয়ে আফজাল শেখ ঠিকই চোখের পানি মুছেছে। মন এই মানুষটাকে বুঝতে পারে না। নিজের সন্তানদের চেয়ে মনকেই বেশি ভালোবাসেন তিনি। তিনি মনকে বিদায় দেওয়ার সময় বারবার করে বলেছিলেন মন যাতে শক্ত থাকে, জীবনে যেন হেরে না যায়। মন পারবে। কিছুক্ষণের মধ্যেই এয়ার হোস্টেস এসে সবাইকে দরকারি কথাগুলো বুঝিয়ে দিল। প্লেনটা বিরাট ছাঁকুনি দিয়ে একটু একটু করে উড়া শুরু করলো। প্লেন যত চলছে মনের মন তত বিষণ্ণতায় ভরে যাচ্ছে। এতদিন নিজের মনকে সবার সামনে শক্ত রাখতে পারলেও এখন আর পারছে না। মনে হচ্ছে নিজের আপন জনদের ফেলে অনেক দূরে চলে যাচ্ছে। কিভাবে চলবে পরিবার ছাড়া এমন একটা ভিন দেশে মন? পাড়ি জমালো এক ভিন দেশে মন, যে দেশে তার কোনো চেনা পরিচিত মানুষ নেই, শুধুমাত্র ছোটবেলার একটা বান্ধবী ছাড়া। সেও এখন এখানের স্থানীয়। প্লেন একটা বিরাট ঝাঁকুনি দিয়ে ল্যান্ড করতেই মন অন্যদের দেখা দেখে নিচেও নেমে পড়ল। প্লেন থেকে নামার পরে ভিনদেশে প্রথমবারের মতো পা দিতেই তার এক অন্যরকম অনুভূতি অনুভব হলো। ম্যারিল্যান্ড শহরের ছোঁয়া এই প্রথমবারের মতো গায়ে মাখাচ্ছে মন।
প্লেন থেকে নেমে এদিক সেদিক ঘুরে তাকিয়ে সামনে যেতেই দেখলো অনেকে তাদের আপনজনদের নামে সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। মনের নার্ভাস লাগছে। সে আশেপাশে তাকিয়ে ইরাকে না দেখে হতাশ হলো। ইরা তো আগে থেকেই এসে যাবে বলেছিল, কিন্তু এখনও তার আশা হচ্ছে না। মনের প্লেন থেকে নামা প্রায় মানুষ আস্তে আস্তে আপনজনদের সাথে এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছে। তার হঠাৎ করেই কান্না পাচ্ছে। এই দূর দেশে ইরা ছাড়া আর কেউই নেই। এই ভিন দেশে সে একা যাবেই বা কোথায়? সে এগিয়ে একটা জায়গায় বসলো। এই সকাল সকাল এয়ারপোর্টটা জনশূন্য একদম। যে কয়েকজন আছে তারা ভিন দেশি, মনের দিকে ফিরেও তাকাচ্ছে না। এসব দেখে মনের চোখ বেয়ে আপনা আপনি অশ্রু নির্গত হতে লাগলো। সে ঠোঁট চেপে কান্না আটকে মাথা নিচু করে বসে রইল। হঠাৎ মনের পাশে তার থেকে কিছু দূরত্ব বজায় রেখে কেউ বসতেই সে পাশ ফিরে তাকাতেই দেখতে পেল ট্রাউজারের সাথে গেঞ্জি আর মুখে মাস্ক পরিহিত কেউ একজন সামনের দিকে তাকিয়ে বসলো। বোঝাই যাচ্ছে সকালে জগিং করছে। মুখমণ্ডল দেখার উপায় নেই। সকালের সূর্যের তীর্যক রশ্মি ছেলেটার মুখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলল। ছেলেটা মনের দিকে তাকাতেই মনকে কান্নারত অবস্থায় দেখে কিছু বলতে নিল। মনের হঠাৎ করেই জনশূন্য এলাকায় এমন মুখমণ্ডল ঢাকা একজনকে দেখে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল। কারণ কেউ জগিং করতে বের হলে মাস্ক পরে তা মনের জানা নেই। সে টিভিতে এমন কিডন্যাপের খবর অনেক দেখেছে। হয়তো মনকে ভিন দেশের মনের হওয়ায় ছেলেটা নিজের মুখমণ্ডল ঢেকে নিজের কার্যসাধন করতে এসেছে। মনের ভাবনায় এটা আসতেই সে দ্রুত ব্যাগপত্র নিয়ে বসা থেকে কোনো মতে উঠে পড়ল। পাশের মেয়েটাকে কিছু নিয়ে ভীতিগ্রস্ত হয়ে ব্যাগ নিয়ে অতি দ্রুতর সহিত উঠে দাঁড়াতে দেখে আদ্রিন ভ্রু কুঁচকাল। সে বুঝতে পারছে না মেয়েটি কি তাকে দেখে ভয় পেয়েছে। সে একবার নিজের দিকে তাকালো। না তো, তাকে তো সাধারণ মানুষের মতোই লাগছে। সে জগিং করে এই রোড দিয়ে যাওয়ার সময় মেয়েটিকে মাথা নিচু করে চোখ মুছতে দেখা গেল। দেখে মনে হচ্ছিল মেয়েটি এখানকার নয়। তাই তো কি হয়েছে জিজ্ঞেস করার জন্য এখানে এসে দূরত্ব বজায় রেখে বসেছে। কিছু জিজ্ঞেস করবে সেই মুহূর্তে মেয়েটি ভয় ভয় দৃষ্টিতে উঠে দাঁড়ালো। সে মেয়েটিকে পিছন থেকে ডেকে উঠতেই মেয়েটি ভয়ে দৌড় দিল। আদ্রিন মেয়েটির কাণ্ড দেখে হেসে দিল। আদ্রিনকে দেখে আজ পর্যন্ত কোনো মেয়েই দূরে সরে যায়নি, উল্টো তার পাশে বসতে চাইতো। সে সবসময় মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। তাই তো মাস্ক পরেই বের হয়েছিল, অথচ এই প্রথম একটা মেয়ে এরকম দেখল। এরপর সে উঠে দাঁড়াতেই একটা কানের দুল দেখতে পেল। সে দুলটা নিয়ে মনকে ডাকতে দিতেই সেদিকে আর মনকে দেখা গেল না। সে বুঝতে পারছে মেয়েটি তাকে ভালোই ভয় পেয়েছে। সে মুচকি এসে দুলটা ট্রাউজারের পকেটে গুজে পার্কিং এরিয়াতে গাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। মন উঠে দৌড়ে ওখানে থেকে একটু দূরে এসেই বুকে হাত দিয়ে হাঁফাতে লাগলো। ঠিক তখনই দৌড়াতে দৌড়াতে ইরা মনের সামনে এসে হাঁটুর উপর 2 হাত রেখে দাঁড়ালো। এরপর উঠে মনকে জড়িয়ে ধরতে নিলে মন মুখ ফিরিয়ে নেয়। আম এক্সট্রিমলি সরি মন, ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল। তুই তো জানিস সেই ছোটোকাল থেকেই আমার ঘুম ভীষণ ভারী। অ্যালার্মের আওয়াজেও ঘুম ভাঙলো না। অবশেষে পাপা উঠে ডাকার পর মনে পড়লো তুই আসবি যে। এবারের মতো মাফ করে দে মন। ইরা বাচ্চা বাচ্চা ভাব করে কানে ধরতেই মন হেসে দিল। এরপর ইরা গিয়ে জড়িয়ে ধরতে মনও এতদিন পর বান্ধবীকে পেয়ে জড়িয়ে ধরল। পিছন থেকে আদ্রিন গাড়ি বের করে চলে যাওয়ার সময় ওদের কথোপকথন শুনে মুচকি হাসল। মন চাঁদ বলেই আপন মনে বিড়বিড় করে পাকা হেসে নিজের গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিল। ইরার সাথে গাড়িতে উঠে বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ক্লান্তিতে ম্যারিল্যান্ডের রাস্তা ভালোভাবে উপভোগ করতে পারল না মন। ইরাদের বাসাটা হচ্ছে মূলত ডুপ্লেক্স বাড়ি। ম্যারিল্যান্ডের প্রায় বাড়ি এমন সুন্দর সুন্দর। ইরাদের বাড়ির সামনে একটা ছোট বাগান আছে। ইরা আর ইরার বাবাই থাকে এই বাড়িতে। মন বাসায় ঢুকে আশেপাশে না তাকিয়ে ইরার কাছ থেকে রুম জেনে নিল। এরপর মোবাইল রেখে লম্বা একটা শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়ল। কারো ধাক্কা ধাক্কিতে আধো আধো চোখ খুলে ইরাকে দাঁত বের করে হাসতে দেখে মনের রাগ চরম পর্যায়ে উঠে গেল। এভাবে ডাকছিস কেন? ঘুমোচ্ছি না। আর কত ঘুমাবি? একটু বিছানা ছেড়ে দেখ উঠি। মন চারদিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা নেমেছে। তার মানে সেই সকালে এসে শুয়েছিল, সে এতক্ষণ ঘুমিয়েছে। আমি পুরো দিন ঘুমাইলাম না, আমাদের এখানে সকাল না হতেই সন্ধ্যা হয়ে যায়। এখন উঠ, পাপা আসছে। আর কিছুই তো খেলি না। আয় খেতে আয়। তুই ফ্রেশ হয়ে আয়, আমি অপেক্ষা করছি। মন উঠে ফ্রেশ হয়ে ইরার সাথে নিচে নামলো। ইরার বাবার সাথে পরিচয় হয়ে খেয়ে নিল একসাথে। তিনি জানালো এখানকার একটা নামকরা ভার্সিটিতে ইরা পড়ে। মন আসবে ইরা জানিয়েছিল, তখনই তিনি মনের জন্য সব রেডি করে ফেলেছেন। এখন শুধু ইরার সাথে গিয়ে ক্লাস করার পালা। মনের বড় বাবা আফজাল শেখের সাথে তার কথা হয়েছে। এখানে মনকে নিশ্চিন্তে থাকতে বলেছেন। কিছু লাগলে ইরার সাথে গিয়ে নিয়ে আসতে বলেছেন। এইসব শুনে মন চিন্তামুক্ত হলো। যাক, অন্তত একজন সঙ্গী ওর সাথে আছে, তাই চিন্তা হচ্ছে না আর।
ইরার বাবার সাথে কথা বলে বোঝা গেল মানুষটা বড্ড ভালো। কি সহজে মনকে নিজের মেয়ের মতো কথা দিয়ে আপন করে ফেলল। ইরার বাবা সবসময় বাড়ি থাকে না, ব্যবসার কাজে এক এক সময় এক এক জায়গায় যেতে হয়। এক সময় ইরা এত বড় বাড়িতে একাই থাকে। মন আসাতে তিনি চিন্তামুক্ত হলেন। রাতে খেয়ে দিয়ে মন রুমে এসে বসলো। ইরাও এসে সাথে বসলো। আজকের দিন তো ঘুমিয়েই কাটিয়ে দিলি, কিছুই তো দেখলি না ম্যারিল্যান্ডের। সমস্যা নেই, কাল দেখবো। প্রতিদিন ক্লাস আছে রে, তুই কি কাল থেকে যাবে ক্লাসে, নাকি আর কয়দিন রেস্ট নিবি? না রে, আমি বাসায় একা একা কি করব, আর কি এবার রেস্ট নিব? আমিও কালকে থেকে ক্লাসে যাব, তুই তো আছিসই। হ্যাঁ। ইরার মোবাইলে কল আসাতে সে এদিক ওদিক তাকিয়ে মনের দিকে তাকালো। ইরার ভাব ভঙ্গিমা দেখে মন যা বোঝার বুঝে ফেললো। সে মুচকি হেসে বলল, যা কথা বল। মনের কথা শুনে ইরা আমতা আমতা করে বলে উঠল, আমি পার্টিতে যাব। ইরার কথা শুনে মন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। এত রাতে পার্টি? তুইও চল, এনজয় করবি আমার ফ্রেন্ডদের সাথে। ইরা মনের উত্তরের অপেক্ষা না করে বলে উঠল, ইরা, তোর মাথা ঠিক আছে? এত রাতে পার্টিতে যাচ্ছিস? আঙ্কেল জানলে কি হবে ভাবতে পারছিস? এগুলো এখানে স্বাভাবিক, তুই এখানে প্রথম, তাই তোর অবাক লাগছে। কয়েকদিন যেতেই সব বুঝে যাবে। আর পাপা এখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবে, সকালে পাপা ওঠার আগে আমি চলে আসবো। সকালে ওঠার আগে বলতে তুই কি সারা রাত ওখানেই কাটাবি? ওহ মন, এগুলো এখানে সবাই করে, তুই গেলে আয়। না, আমি যাব না, তুই যা। আচ্ছা আমি যাই, তুই ঘুমা। এই বলে ইরা জামা চেঞ্জ করে বেরিয়ে গেল। মন ব্যালকনিতে গিয়ে দেখলো ইরা একটি ছেলেকে জড়িয়ে ধরে ছেলেটির সাথে গাড়িতে করে চলে যাচ্ছে। মনের খারাপ লাগলো। এই সবই কি এদেশের সংস্কৃতি? ইরার পরনে হাঁটুর উপর বরাবর একটা জামা। মন ভেবেছিল অন্তত ইরা এদেশের সংস্কৃতির সাথে তাল মিলিয়ে এতটা খারাপ হবে না, কিন্তু এখানে এসে তার ধারণা পাল্টে গেল। তার এখন ভীষণ আফসোস হচ্ছে, কেন যে এখানে আসতে গেল। সে কি এদেশের এমন সংস্কৃতিকে ইগনোর করে চলতে পারবে? ইরা এখানে এসে নিজের সুন্দর সংস্কৃতিকে পায়ে ঠেলে এই দেশেরটা গ্রহণ করেছে। সে জানতো এখানকার মানুষরা এমন, কিন্তু ইরাও যে এমন হবে তা তার ধারণার বাহিরে ছিল। মাঝ রাতে হঠাৎ করে মনের ঘুম ভেঙে যাওয়ায় পাশ ফিরে দেখল ইরার জায়গা এখনও খালি। মন হাতে মোবাইল নিয়ে সময় দেখে নিল একবার। রাত 3টা বাজতে চলল আর ইরা এখনও আসেনি। হয়তো ইরা এখানে আগে থেকেই এসব করে আসছে। মন আর না ঘুমিয়ে ইরার জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ নিচ থেকে গাড়ির হর্নের আওয়াজ শুনতেই সে ব্যালকনিতে গিয়ে দেখলো ইরা নামছে। ইরাকে কেমন জানি অগোছালো লাগছে মনের কাছে। ইরা রুমে ঢুকেই হ্যান্ডব্যাগটা ছুঁড়ে মেরে অগোছালোভাবেই বিছানায় শুয়ে পড়ল। মন কিছু সময় ইরার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর এগিয়ে গিয়ে ইরাকে সোজা করে শুয়ে দিল। পা থেকে জুতা জোড়া খুলতে রাখলো আর গায়ে লেপ টেনে দিল। এরপর নিজেও আবার শুয়ে পড়ল। সে ভাবেনি ম্যারিল্যান্ডে তার প্রথম রাত এত তিক্তভাবে কাটবে। তার সব ছেড়ে ছুড়ে নিজের পরিবারের কাছে চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু শেষ পর্যন্ত থাকতে তো হবেই, কারণ সবাইকে কথা দিয়ে আসছিল এখানে থেকেই পড়াশোনা শেষ করে ফিরে যাবে আবারও নিজের মাতৃভূমিতে। রাতের নিস্তব্ধতা কেটে গিয়ে ধরনের বুকে সূর্যের কিরণের ছড়াছড়ি ম্যারিল্যান্ডে। মন আধো আধো চোখ খুলতেই সূর্যের তীর্যক রশ্মি এসে চোখে পড়তেই চোখ মুখ কুচকে তাকাতেই দেখলো ইরা জানালার পর্দা সরিয়ে মনের সামনে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। ইরাকে দেখতে একদম স্বাভাবিক লাগছে। মনে হচ্ছে যেন রাতের সব কিছু মনের দেখা স্বপ্ন ছিল, যে স্বপ্নের ছিটে ফোটার এক অংশও বাস্তবের সাথে মিল নেই। মনকে ইরার দিকে অবাক হওয়ার ভঙ্গিমায় তাকিয়ে থাকতে দেখে ইরা হাসলো। তোর মনে হচ্ছে রাতে সব কিছু স্বপ্ন দেখছিলি, তাই না? মন হ্যাঁ বোধক মাথা নেড়ে সম্মতি জানাতেই ইরা মনের দিকে কফির মগটা এগিয়ে দিয়ে তার পাশে বসলো। আসলে এখানে থাকতে থাকতে এটাই আমার সংস্কৃতি মনে হয়। সবার দেখা দেখি আমিও এখন পার্টিতে যাই, ড্রিঙ্কস পান করি, রাত করে আসি। এগুলো ছাড়া এখানে একটি মেয়েও পাবি না। আমি প্রথম তোর মতোই ছিলাম, আর এখন দেখ এইসব ড্রিঙ্কস পান করতে করতে এমন পর্যায়ে এসে গেছি যে এখন আর এগুলো ছাড়া চলতে পারি না। আর প্রথম কয়েক ঘন্টা এগুলোর নেশা লেগে থাকলেও এখন শুয়ে গেছে। পাপা এসবে কিছুই জানে না। তুইও শুয়ে যাবি ফ্রেন্ডসদের সাথে থাকতে চলতে চলতে। মন এখনো ঘোরের মাঝে আছে। ইরা কি বলছে এসব? মনকে কিছু বলতে না দেখে ইরা কথার প্রসঙ্গ পাল্টিয়ে বলে উঠল, আচ্ছা যা ফ্রেশ হয়ে নে,
আজ ভার্সিটিতে তোর প্রথম ক্লাস, আর ম্যারিল্যান্ডের রাস্তাও দেখতে পারবি। দেরি হয়ে যাচ্ছে, উঠে পড়। মন মাথা নেড়ে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। ফ্রেশ হয়ে দুজন একসাথে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বের হলো। মন গাড়ি থেকেই মাথা ভিড় করে ম্যারিল্যান্ডের সৌন্দর্য উপভোগ করছিল। সে বারে বারে মুগ্ধ হচ্ছে ম্যারিল্যান্ডের রাস্তাঘাট দেখে। তাদের বাড়ির পাশ দিয়েই চলে গেল আরেকটা গাড়ি। ইরা তাড়াতাড়ি মনকে ডাক দিয়ে ভেতরে ঢুকতে বলল। আদ্রিন মুনদের গাড়ি পাস করে চলে যাওয়ার সময় পাশের গাড়ির মেয়েটির বাচ্চামো স্বভাব দেখে মুচকে হাসলো। এরপর গাড়ির স্পিড বাড়িয়ে চলে যাওয়ার সময় ফ্রন্ট আয়নায় পিছনে মনকে আরেকবার দেখে নিল। পাশেই ইরা মনের দিকে তাকিয়ে ওর বাচ্চামোর স্বভাব দেখে হাসলো। গাড়ি থামলো একটা পার্কিং এরিয়াতে গিয়ে। ইরা মনকে সাথে নিয়ে বেরিয়ে এলো গাড়ি থেকে। কিছু সময় হাঁটার পরেই মনের স্বপ্নের ভার্সিটি চোখে পড়ল। সে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে সাইনবোর্ডটির দিকে তাকিয়ে রইল। বড় বড় অক্ষরে ইংরেজিতে লেখা, ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড, বাল্টিমোর। মন বিড়বিড় করে উচ্চারণ করলো ভার্সিটির নামটা। তার এখনও বিশ্বাস হচ্ছে না, আদৌ কি এটা সত্যি নাকি স্বপ্ন। ইরা মনের কাণ্ড দেখে হেসে দিল। তারপর এগিয়ে গিয়ে মনের হাতে জোরে চিমটি দিল। চিমটিটা বেশ জোরে পড়ায় মন ব্যথায় চোখ মুখ কুচকে চিৎকার দিয়ে উঠল। মনের চিৎকার শুনে আশেপাশের কয়েকজন স্টুডেন্ট তার দিকে তাকালো। মন চোখ খুলেই এমন পরিবেশ দেখে ইরা কি বাচ্চি বলে বিড়বিড় করে ইরার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। ইরা মনের চাহনি দেখে ক্যাবলা কান্ত মার্কা হাসি দিয়ে বলে উঠল, তুই স্বপ্ন ভেবে এখানে ওই সাইনবোর্ডটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছিস, আর আমি চিমটি দিয়ে বোঝাইলাম এটা স্বপ্ন নয় সত্যি, বাট চিমটিটা জোরে পড়ে গিয়েছে। মন আশেপাশে তাকিয়ে আর কোনো কিছু বলল না, শুধু ইরাকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে কিছু একটা বোঝালো, যার অর্থ তোরে আমি পরে দেখে নিব। ইরা তা বুঝেও না বোঝার ভান করে নিজের মোবাইলের দিকে তাকিয়ে বলল, চল ওই দিকটায় আমার ফ্রেন্ডসরা আছে, তোকে পরিচয় করিয়ে দিই। এই বলে ইরা ক্যাম্পাসের দিকে হাঁটা ধরল। মনও ইরাকে অনুসরণ করে হাঁটতে লাগলো। ক্যাম্পাসের এক জায়গায় গিয়ে ইরা থামলো। সেখানে একটি ছেলে আর দুটি মেয়ে বসে আছে। ইরা ওখানে গিয়ে ওদের পাশে বসে মনকে ইশারা করলো বসতে। মন বসতেই ওদের দৃষ্টি মনের দিকে পড়ল। ওদের প্রশ্নবোধক চাহনি দেখে ইরা ওদের উদ্দেশ্যে বলে উঠল, হে গাইস, শি ইজ মুন অ্যান্ড শি ইজ নিউ হেয়ার, শি কামস ফ্রম বাংলাদেশ। ইরার কথা শুনে তিনজনই মনকে উদ্দেশ্য করে হাই জানালো। ইরা মনকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, মুন, ও হচ্ছে রিক, ও সিমি, আর ও রিহি, ওরা সবাই এদেশের। ওরা তিনজনই ইরার মতো ফর্সা। অবশ্য সেই দেশের সবাই ফর্সা, ইরাও তাদের মতো ফর্সা, তবে মন ওদের মতো অত ফর্সা নয়। এতক্ষণ আড্ডার মাঝখানে বসে মন বুঝতে পারল রিক আর সিমি একজন আরেকজনের সাথে পড়ে না। তারা দুজনই কথায় কথায় ঝগড়া লেগে যায়। আর রিহি চুপচাপ স্বভাবের মেয়ে। মন আর রিহি সম্পূর্ণ আড্ডা মহলে চুপচাপ ছিল। এরপর ক্লাসে গিয়ে ঠিকঠাকভাবে সব ক্লাস শেষ করলো। সামনেই তাদের ভ্যাকেশন, তাই ভার্সিটিতে একটা ট্যুর দিবে যেখানে সব স্টুডেন্টরাই থাকবে। কোনো একটা সুন্দর জায়গায় ট্যুর দিবে। ইরা তো ট্যুর নিয়ে অনেক এক্সাইটেড। গল্পের মাঝখানে সে ট্যুরের কথা ফেলছেই না। ইরার খুশির কারণ হচ্ছে উপরের ক্লাসের স্টুডেন্টরাও যাচ্ছে, আর ওখানে তার বয়ফ্রেন্ড রনও আছে। মনের এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই সে চুপচাপ। এরপর ভার্সিটি শেষে তারা বাসার দিকে রওনা দিল। সব মিলিয়ে মনের ম্যারিল্যান্ডের প্রথম দিন ভালোই কাটলো। মন প্রথম দিন নিয়ে যতটা ভয় ছিল ততটা ভয় লাগেনি। রিক, সিমি, রিহি এরা খুব সহজেই মিশে গেল মনের সাথে। এদের দেখে ভিন দেশের প্রতি থাকার ধারণাটা এক নিমিষেই হাওয়ায় মিলে গেল মনের। মনের মিশতে ততটা খারাপ লাগেনি, কারণ ম্যারিল্যান্ডের কোনো দপ্তরিক ভাষা নেই। ইংরেজিতে সবাই কথা বলে, যার কারণে মনের ফ্রেন্ডশিপ করতে কষ্ট হয়নি। বিকেলে ইরা মনকে সাথে নিয়ে বের হলো ম্যারিল্যান্ডের বিকেলের সৌন্দর্য উপভোগ করানোর জন্য। সব সময়ের মতো ইরা শর্ট কাপড়ই পরলো, আর মন লং কুর্তি, গলায় একটা স্কার্ফ পরলো, আর চুলে বিনুনি করে সেটা সামনে এনে দিল। এরপর দুজনেই বেরিয়ে পড়লো। ওরা মূলত হাঁটতে বেরিয়েছিল। ম্যারিল্যান্ডের বিকেলের রাস্তা সকালের চেয়ে বেশি আকর্ষণীয়। মনের পাশ দিয়ে দুইটা বাদামি চুলের ছেলে মেয়ে সাইকেল চালিয়ে চলে গেল। মন হেঁটে হেঁটে সব দেখতে লাগলো। রাস্তার একপাশে এক ভদ্রলোককে গিটারের সাথে গান করতে দেখা গেল। মন কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনলো। লোকটি অসম্ভব সুন্দর করে গান গাইছে। এরা বিকেলের নাস্তা করার জন্য মনকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, যেটি নদীর পাড়ে। মন ম্যারিল্যান্ডের সৌন্দর্য প্রথমবারের মতো সব কিছু মুগ্ধ নয়নে উপভোগ করলো। ম্যারিল্যান্ডের দিনগুলো খুব সুন্দরই কাটছে মনের।
দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। ভার্সিটি ট্যুরের দিন ঘনিয়ে আসছে। মন নিষেধ করলেও ইরা সিমিরা জোর করে নিয়ে যাচ্ছে। এটাই ম্যারিল্যান্ডের প্রথম ট্যুর মনের। যথা সময়ে সকালে তাড়াতাড়ি উঠে ইরা তৈরি হতে বসে গেল। আজকের রাতে ইরা পার্টিতে যায়নি। সব স্টুডেন্টরাই শর্ট জামা পরিধান করেছে, কিন্তু মন লং গাউন পরেছে। তার এখানে সব কিছু ভালো লাগলেও ড্রেস আপটা ভালো লাগেনি। কেউই লং কাপড় পরে না। সবার মূল গন্তব্য আজ ভিন্ন। ম্যারিল্যান্ডের কুইন্স নামক একটি জায়গায়। সেই জায়গায় অন্য পিকনিক স্পটের মতো কোনো আকর্ষণীয়মূলক কিছু নেই। একটা ভিন্ন রকম অনুভূতি পাওয়ার জন্যই সবার গন্তব্য আজ কুইন্সের সেনেকা ক্রিক। কুইন্সকে মূলত একটা হালকা পাতলা জঙ্গল হিসেবে ধরা হয়। এর মাঝখানে একটা ক্রিক আছে, যাকে বলে সেনেকা ক্রিক। সেই ক্রিকের আশেপাশে সারি সারি বিভিন্ন ধরনের গাছ রয়েছে। সব কিছু মিলিয়ে এটা ম্যারিল্যান্ডের মতো একটা জায়গাতে দেখার মতো জায়গা। এসব কিছু ভার্সিটির স্টুডেন্টদের মুখেই শুনেছে মন। কুইন্সে মূলত প্রকৃতি প্রেমীরাই যায়, তবে একা যাওয়া রিস্কি, কারণ মাঝে মাঝে বিভিন্ন ধরনের জন্তু দেখা যায়। তাই ভার্সিটিতে আগে আগে সবাইকে বলে দেওয়া হয়েছে কেউ যেন একা কোথাও চলে না যায়, সবাই যেন একসাথেই থাকে। যথা সময়ে সবাই ভার্সিটি থেকে দেওয়া নির্দিষ্ট একটা জায়গায় এসে পৌঁছালো ট্যুরের উদ্দেশ্যে। একে একে সবাই এসে পৌঁছাতেই গাড়ি ছাড়লো। গাড়িতে মন তারই সমবয়সী অন্য একটি মেয়ের সাথে বসেছে, কারণ ইরা তার বয়ফ্রেন্ডের সাথেই বসেছিল। ইরা অবশ্য তার সাথে মনকে সহ বসতে বলেছিল, কিন্তু মন আপত্তি করে বসেনি। অবশ্য ম্যারিল্যান্ডের মতো জায়গায় এটা একদম স্বাভাবিক। রিক আর সিমি একসাথে, রিহিও তার আরেকটা ফ্রেন্ডের সাথে বসেছে। প্রায় অনেক লম্বা একটা জার্নির পর তাদের গাড়ি কুইন্সে সেই ক্রিক থেকে একটু দূরেই দাঁড়ালো। একে একে সবাই নামলো। সবাই নামার আগেও সবাইকে বারবার করে বলে দেওয়া হয়েছে যাতে কেউ একা কোথাও না যায়, আর সন্ধ্যার আগে যেন এই জায়গায় পৌঁছায়। তারা সন্ধ্যার আগেই এই জায়গা ছেড়ে বেরিয়ে পড়বে। সবাই হ্যাঁ বোধক সম্মতি দিয়ে দল বেঁধে ঘোরার উদ্দেশ্যে গাড়ি থেকে নেমে পড়ল। মন ও রিক সিমিদের সাথে মিলিত হলো। মনের গাড়ি থেকে নেমে চারদিকে চোখ বুলাতেই মনে হলো এটা বাংলাদেশেরই কোনো একটা জায়গা। সে সবার সাথে সাথে আরেকটু এগিয়ে গেল। চারদিকে বিভিন্ন রকমের গাছপালা, আর মাঝখান দিয়ে একটা ক্রিক। ক্রিকের ধারে ধারে বিশাল বড় বড় উইলো গাছ দাঁড়িয়ে আছে। পানির কুলকুল ধ্বনি আর পাখিদের কিচিরমিচির ডাক, এই যেন প্রকৃতির এক অপরূপ সুন্দর দৃষ্টান্ত। মনের মনে হলো এই জায়গাতে হইহুল্লোড় করে চলে প্রকৃতির কোনো স্বাদ নেওয়া যাবে না। তাই সে ওদের দল ভঙ্গ করে একটু এগিয়ে খাড়ির ধারে পৌঁছে গেল। সে রোদে ঝিলিমিলি করছে পানি। ব্যস্ত ভঙ্গিতে পানিগুলো কুলকুল শব্দ তুলে ছুটছে সামনের দিকে। ওপারে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো উইলো গাছ। পথটা বাঁকা হয়ে নিচে নেমে গেছে। মন এগিয়ে কয়েক পা নামতেই পিছনে অদৃশ্য হয়ে গেল ওদের দলটা। এখন শুধু উপরে আকাশ আর নিচে আপন মনে কী সব বলছে খালের পানি। মনের কেন জানি ওদের ডাকতে বা নিজের ওখানে যেতে আর ইচ্ছে করলো না। সে আপন মনে প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে পড়ল। মন আরও কয়েকবার থেমে দেখল নিচে কিছুটা চওড়া একটা সমতল জায়গায় গিয়ে থেমেছে পথ। ওখান থেকেই সিঁড়ির মতো বড় বড় পাথরের কয়েকটা ধাপ নামলেই খালের পানি। সে এগিয়ে খালের পাড়ে এক জায়গায় ঘাসের উপর বসে পড়ল। বিশাল প্রেয়ারির প্রান্তর জুড়ে ঘাস আর ঘাস বাতাসের চাপে তুলছে। নুয়ে পড়ছে কিছু ফুল গাছের বড় বড় লতা। সেখানে অসংখ্য লাল রঙের ফুল মাথা চাকাচ্ছে। মনের পাশ দিয়ে ঘাসের ভেতর থেকে ফুরুত করে বেরিয়ে আসছে ছোট ছোট নাম না জানা পাখি। খানিক উড়ে মিলিয়ে যাচ্ছে জঙ্গলের বিশাল বিশাল গাছগুলোর আড়ালে। মন চেয়ে চেয়ে দেখতে লাগলো। অনেক অনেক দূরে বাঁকা হয়ে মাটিতে মিশেছে আকাশটা। মনের পেছনে জঙ্গলের ভেতর থেকে পানির কলকল আওয়াজ আসছে। মনে হচ্ছে যেন কোথাও থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে। মন উঠে সেই সূত্র ধরে হাঁটতে লাগলো। জঙ্গল ধরে কিছু দূর যেতেই ছোট্ট একটি ঝর্ণা দেখা গেল। সেই ঝর্ণা থেকেই কুলকুল করে পরিষ্কার পানি এসে জমছে ছোট্ট একটা ডোবায়। তারপর সেখান থেকে আঁকাবাঁকা নালা বেয়ে নেমে যাচ্ছে খালে। ডোবার পানি গল্প চকচক করছে। মনে হচ্ছে যেন মনকেই ইশারায় ডাকছে। আদ্রিন আজ অনেকদিন পর তার প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা বাড়িটাতে আসলো সময় কাটানোর জন্য। অনেক দিন ধরে আসা হচ্ছে না তার এই প্রিয় বাড়িটাতে। প্রকৃতির সুন্দর আবহাওয়ার মাঝে এই বাড়িটা সে নিজের হাতে কাঠ দিয়ে খুব যত্ন সহকারে তৈরি করেছিল। কোনো একদিন এই জঙ্গলে এসে তার মনে হয়েছিল এখানে কয়েকটা দিন যদি সময় কাটাতে পারত। তাই তো এর পরের দিনগুলোতে খুব পরিশ্রম করে এই বাড়িটা তুলেছিল। এই বাড়িটাতে সে যখনই সময় পায় আসে। আজ কতদিন ধরে কিছু জরুরি কাজের জন্য এটাতে আসতে পারেনি। তাই তো মন না মানাতে একটু সময় পেতেই ছুটে চলে এসেছে এই বাড়িতে।
তার শহরে এত এত দামি বাড়ি, এটার তুলনায় কিছুই না মনে হয়। সে তো এখানে একেবারের জন্য চলেই আসতে চেয়েছিল, কিন্তু নানিমার কারণে পারেনি। কারণ তার একমাত্র নানিমা আদ্রিনকে ছাড়া থাকতেই পারে না। আজ নানিমাকে অনেক জোর করেই এখানে রাত কাটাবে বলে এসেছিল। অবশ্য রাতে একটু রিস্কি হয়ে যায় এখানে, কারণ বিভিন্ন ধরনের জন্তু আসে। এইসবে আদ্রিনের মাথা ব্যথা নেই, তার সুখী এই ঘরে নিহিত। এই ঘরটা দেখাশোনার জন্য আদ্রিন এক অল্প বয়সী নিরাশ্রয় বৃদ্ধকে রেখেছে। তিনি এখানেই থাকেন, নিজের জীবন কাটান প্রকৃতির সাথে। আদ্রিনের এই জীবনটাই ভীষণ প্রিয়। আদ্রিনের মনে হয় সত্যিকারের সুখের জীবন মানেই এটাই। সে সেই ঘর থেকে বেরিয়ে গেল শেষ বেলার জঙ্গলটার প্রকৃতির আওয়াজ উপভোগ করতে। মন প্রকৃতির প্রেমে এতটাই মজে ছিল যে সন্ধ্যা ঘনিয়ে আসছে সেই খেয়াল তার নেই। আকাশের মেঘে নানান রকম রং ধরেছে, শিরশির করছে উইলোর পাতাগুলো, আর আপন মনে বকবক করছে খালের পানি। ধীরে ধীরে প্রকৃতিটাতে আধার ঘনিয়ে আসছে, আর আশেপাশের গাছগুলোর ফাঁকফোকর থেকে ঝিঝি পোকার আওয়াজ তুলছে। আকাশে একটা দুটো করে জ্বলে উঠছে তারাগুলো। ক্রিকের ওপারে হাওয়ায় দুলছে গাছের রং বেরঙের ডালগুলো। গাছের আড়ালে দূর পশ্চিমে জঙ্গলের শেষ প্রান্ত ছুঁই করছে রক্তিম সূর্যটা। অদ্ভুত শান্ত সমহিত পরিবেশ, শুধু কোথাও থেকে যেন কিছু ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। মনের হুঁশ ফিরতেই পেছন দিকে তাকিয়ে বুঝতে পারল সে অনেক দূর চলে এসেছে। আশেপাশে কোথাও ওদের দোলের আওয়াজ শোনা যাচ্ছে না। সে পেছনে ফিরে ফেরত আসতে নিলে বুঝতে পারল পথ হারিয়েছে। কোথাও কোনো গাড়ির নিশানাও দেখছে না। প্রকৃতি দেখতে দেখতে কখন যে আঁকাবাঁকা পথে চলে আসছিল তা সে ঠাহর করতে পারেনি। সে তার হাতের মোবাইলটার দিকে তাকালো। ভাগ্যিস এটা হাতে নিয়েই বেরিয়েছিল। সে কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে ইরাকে ফোন লাগালো, কিন্তু ব্যর্থ হলো, কারণ ইরার ফোন বন্ধ বলছে। নির্ঘাত ছবি তুলতে তুলতে চার্জ শেষ করে ফেলেছে। মন তাড়াতাড়ি একে একে রিক, সিমি আর রিহি সবার ফোনেই কল দিল, কিন্তু কল রিসিভ হচ্ছে না। হয়তো গাড়ির পাশাপাশিই তারা, যার ফলে ওখানের গানের আওয়াজের জন্য ফোনের আওয়াজ শুনছে না। আর ওরা গাড়িতে উঠে গেলেও মনকে খেয়াল করতে পারবে না, কারণ মন ওদের সাথে বসেনি। মন বসেছিল অন্য একটি মেয়ের সাথে, যার সাথে মনের কোনো বাক্য এখনও বিনিময় হয়নি। আর মেয়েটা আসার সময়ও চোখ বন্ধ করে কানে ইয়ারফোন গুছিয়ে এসেছিল, যার কারণে পাশে বসা মনের দিকে অতটা খেয়াল করেনি। হয়তো এখনও খেয়াল করবে না যে তার পাশের মেয়েটা গাড়িতে ওঠেনি। মনের কাছে যে 3-4 জনের নাম্বার ছিল, একের পর এক সে নাম্বারগুলোতে ফোন দিতে রইল, কিন্তু কোনো ফল পেল না। মন মোবাইল হ্যান্ড ব্যাগে ঢুকিয়ে দৌড় লাগালো যেদিকে চোখ যায়, কিন্তু তার আশা আবার ব্যর্থ হলো। সে আঁকা বাঁকা জঙ্গলের ছোটোখাটো রাস্তা ধরে দৌড়াতে লাগলো যেদিকে চোখ যায়। এদিকে পশ্চিম আকাশে সূর্য পুরোপুরি ডোবার পথে। জঙ্গলে আস্তে আস্তে পুরোপুরি আধার ঘনিয়ে আসছে। মন কোনো মতে আঁকা বাঁকা পথ দিয়ে ওদের গন্তব্যস্থানে আসতেই দেখলো ওদের গাড়ি পার্কিংয়ের জায়গাটা পুরোপুরি ফাঁকা। আশেপাশে কোনো মানুষের পদচিহ্নও দেখা যাচ্ছে না, শুধু সেই জায়গায় গাড়ির চাকার ছাপ দেখা যাচ্ছে। মন মোবাইল বের করে আবারও কল লাগালো। সে কান্নামাখা কণ্ঠে প্রার্থনা করছে যেন কেউ মনের কলটা ধরে, কিন্তু শেষ পর্যন্ত মনের আশা আবারও ব্যর্থ হলো। কেউই কল উঠায়নি। মন মাথা চেপে ধরে মাটিতে বসে কেটে দিল। সূর্য পুরোপুরি ডুবে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে দেখলো কিছু কিছু তারা মিটিমিটি জ্বলছে। কী করবে সে এই গভীর জঙ্গলে, ভাবতেই তার কান্না পাচ্ছে। হঠাৎ জঙ্গলের ভেতরের দিকে তাকাতেই মন চমকে উঠল। আরে কি ওটা? আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে একটা জন্তু। মন ওটার দিকে চোখ দিতেই ফুঁস করে উঠল। বসা থেকে উঠে এক লাফিয়ে পিছনে সরে গেল মন। এরকম জন্তু সে আগে কখনো দেখেনি। অনেক লম্বা, পাগুলো ছোট ছোট, ধূসর রঙের লম্বা লম্বা পশম। মাথা তুলে কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল মনের দিকে, যেন এখনই গিলে খাবে মনকে। মন ভয় পেলেও নিজেকে যথাসম্ভব শক্ত রেখে সাবধানে নিচু হয়ে নিচে পড়ে থাকা একটা মরা ডাল তুলে নিল। মনকে ডাল তুলে নিতে দেখে জন্তুটা ফ্যাচ করে এক আওয়াজ তুলে লাফিয়ে মনের কাছে আসতে নিতেই মন ভয়ে হাতের ডালটা ফেলে আবারও পেছন দিকে দৌড় লাগালো। সে জানে না এখন কোথায় যাবে, সে শুধু এতটুকুই জানে তাকে এই জন্তুটার হাত থেকে বাঁচতে হবে। মনের চোখ যেদিকেই যায় সে এক মনে সেদিকেই দৌড়াতে লাগলো। পেছনে জন্তুটা মনকে ধাওয়া করতে লাগলো। মন দৌড়াতে দৌড়াতে অনেক দূরে কেউ একজনকে পেছন দিকে ফিরে পকেটে হাত গুজে ক্রিকের ধারে দাঁড়িয়ে থাকতে দেখলো। সে আর কিছু না ভেবে মানুষটাকে তার বাঁচার শেষ অবলম্বন হিসেবে ধরে ওই মানুষটার দিকে দৌড় লাগালো। আদ্রিন অন্ধকার ঘনিয়ে আসতেই ঘরের ভেতরে ঢুকতে নিলেই একটি মেয়েকে তার দিকেই দৌড়ে আসতে দেখলো। সে ভ্রু কুচকে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। মেয়েটি তার পরনে গাউনটা উঁচু করে ধরে এলো পাথারি দৌড়াচ্ছে।
সে তার ভ্রম মনে করে আরেকটু এগিয়ে গেল বিষয়টা ভালো করে বোঝার জন্য। না, এটা তার ভ্রম নয়, সত্যিই একটা মেয়ে দৌড়ে তারই দিকে এগিয়ে আসছে। আদ্রিন বুঝতে পারল না এই গভীর জঙ্গলে মেয়ে কোত্থেকে আসবে। সে আবারও তার ভ্রম ভেবে ঢুকতে নিলেই মেয়েটি এসে তার হাতে খামচে ধরে তারই পেছনে লুকিয়ে পড়ল। আদ্রিনের পা থেমে গেল, সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। সত্যিই কেউ একজন তার হাতে জোরে খামচে ধরে আছে। সে পিছন ফিরে মেয়েটির দিকে তাকাতেই দেখল এয়ারপোর্টের সেই মেয়েটি তার হাত খামচে ধরে চোখ মুখ কুঁচকে বন্ধ করে আছে। মেয়েটিকে দেখে আদ্রিন মনে মনে চাঁদ বলে আওড়ালো। মেয়েটি ওই অবস্থায় আদ্রিনকে সামনে তাকাতে ইশারা করলো। আদ্রিন মেয়েটির ইশারাকৃত আঙ্গুল অনুযায়ী তাকিয়ে দেখল দূরে একটা জন্তু দাঁড়িয়ে আছে। এবার আদ্রিন যা বোঝার বুঝে ফেলল। এইসব জন্তুদের খপ্পরে পড়েছিল মেয়েটি। এই জন্তুগুলোর সামনে ভয় পেলে ওরা নিজেদের সাহসী ভেবে আরও হামলা চালায়, কিন্তু উল্টো ভয় না পেয়ে হাতে শিকারির কোনো কিছু নিলে পালায়। আদ্রিন আশেপাশে তাকিয়ে হাতে একটা গাছের ছড়া ঢাল তুলে নিয়ে জন্তুটার দিকে একটু এগিয়ে যেতেই জন্তুটি ফ্যাচ করে এক অদ্ভুত হুঙ্কার তুলে পিছনে ফিরে চলে গেল। আদ্রিন হাত থেকে ডালটা ফেলে দিয়ে ঘরের ভেতরে ঢুকতে নিলে মনও আদ্রিনের পেছন পেছন আসতে নিল। তা দেখে আদ্রিন ভ্রু কুচকালো, যার মানে হচ্ছে তুমি কই আসছো? মন আদ্রিনের প্রশ্নবোধক চাহনি দেখে কাঁদো কাঁদো কণ্ঠে তাকিয়ে রইল আদ্রিনের দিকে। এখানে একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে, আর আপনি কেমন মানুষ মেয়েটাকে এই গভীর জঙ্গলে ফেলে ঢুকে যাচ্ছেন? আদ্রিন মনের কথা শুনে তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল। তার ভাবভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে সে মনের কোনো কথাই বুঝেনি। আদ্রিনের তাকানো ভঙ্গিমা দেখে মন আবারও পুনরায় কথাটা বলল। মনকে এত কথা বলতে দেখে আদ্রিন বিরক্তিতে চসূচক শব্দ তুলে ইংরেজিতে বলে উঠল, হোয়াট? আদ্রিনের কথা শুনে মনের হুঁশ ফিরে এলো। মন যে এতক্ষণ ভয়ে বাংলা ভাষা বলছে তা তার হুঁশে ছিল না। এই ইংলিশ ব্যাটা কোনো দিনও আমাদের মতো মিষ্টি ভাষাটির কদর বুঝবেনি। কাকে কি বলছে মন তা ভাবতেই মন নিজের মাথায় হাত দিয়ে একটা থাপ্পড় মারল। থাপ্পড়টা আরো জোরে দেওয়া উচিত। এই বলে হনহন করে ঘরের ভেতরে ঢুকে গেল আদ্রিন। মন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে আশেপাশে তাকিয়ে দেখলো রাত ঘনিয়ে এসেছে। এখানে কোনো সিন ক্রিয়েট করলে নিশ্চিত জঙ্গলের পশুগুলোর আজকের খাবার হবে মন। তাই সেও আর কোনো কথা না বলে ঘরের ভেতরে ঢুকে গেল। বাড়িটা দোতলা, নিচতলায় একটা শোবার ঘর আর একটা বসবার ঘর। দোতলাটা চিলে কোঠার মতো। একটি ছোট্ট সিঁড়ি দিয়ে একটু মাত্র ফাঁক দিয়ে দোতলায় ওঠা হয় তা বুঝতে পারল মন। জানালাগুলো কাচের, অনেক সুন্দর। মন বুঝতে পারলো শুধুমাত্র দুজন থাকার মতোই ঘরটা বানানো হয়েছে। বসবার ঘরে আদ্রিন একটা টুলে পায়ের উপর পা তুলে ল্যাপটপ নিয়ে মন দিয়ে কী যেন দেখছে। মন এদিক ওদিক তাকিয়ে আর কাউকে না পেয়ে কেঁদে দিল। মনের নাক টানার শব্দ শুনে আদ্রিন ল্যাপটপ থেকে চোখ তুলে ভ্রু কুচকে এক পলক তার দিকে তাকিয়ে আবারও চোখ ল্যাপটপে দিল। এটা কান্না করার জায়গা নয়, কান্না করতে হলে উপরে গিয়ে করো। আদ্রিনের কথা শুনে মন মেঝেতে বসে হাত পা ছড়িয়ে জোরে কেঁদে দিল। আদ্রিন বসা থেকে উঠে মনের সামনে এসে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। জঙ্গলে একা একা হাঁটার সাহস পেয়েছো, আর এখন কেন কান্না করছো? কান্না থামাও বলছি, না হলে এভাবে পাজাকোলা করে ঘরের বাইরে ফেলে দিয়ে আসবো। আদ্রিনের মুখ থেকে বাইরে ফেলে দিয়ে আসার কথা শুনে মন সাথে সাথে কান্না থামিয়ে মুখ বন্ধ করে ফেলল। তবুও মাঝে মাঝে হেঁচকি উঠছে। সে অন্তত এটুকু সময়ের মধ্যে বুঝে গিয়েছে এই ইংলিশ ব্যাটাটা তো ভারী তেরা। মন মেঝে থেকে উঠে গাউনটা ভালো মতো ছেড়ে নিল। আদ্রিন আবারও আগের জায়গায় গিয়ে ল্যাপটপের দিকে চোখ দিল। মনের খারাপ লাগলো ভীষণ, এই ভেবে যে তাকে পাত্তাই দিচ্ছে না। মনে হচ্ছে যেন ছেলেটার সাথে মনের অনেক আগে থেকে পরিচয় এবং ওদের মধ্যে সম্পর্ক সাপে নেউলের মতো। মন মনে মনে বিড়বিড় করে কিছু গালি দিয়ে নিল সামনে বসা মানুষটাকে। সে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতেই ওর আড়াআড়ি বরাবর একজন মধ্যবয়সী বৃদ্ধকে কিছু রান্না করতে দেখল। সে এগিয়ে ওনার পাশে গিয়ে দাঁড়াতেই উনি এক গাল হেসে ইংরেজিতে মনের উদ্দেশ্যে বলল, আমি তুমি আসার পূর্ব মুহূর্ত থেকে সব কিছু দেখছি মা। সাহেবের কথায় কিছু মনে করিও না, উনি এমনই, কিন্তু মানুষটা বড্ড ভালো। তা মা, তুমি এত গভীর জঙ্গলে এই সময় এভাবে কেনই বা? মন একটা দীর্ঘশ্বাস ফেলে বৃদ্ধ চাচাটাকে শুরু থেকে একে একে সব বলল। উনি বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালো। মন এখান থেকে চলে যাওয়ার কথা বলতেই বৃদ্ধ বলে উঠল, এত রাতে এই জঙ্গলটা ভয়ানক, অনেক ভয়ানক জন্তু চলাফেরা করে, তাই এখন যাওয়াটা অনিরাপদ। কালকে সাহেব চলে যাওয়ার সময় তোমাকে একসাথে নিয়ে যেতে বলবো। মন বৃদ্ধ চাচার কথাই মাথা নাড়ালো। মন আর বাধ্য করলো না। এমনিও এই গভীর জঙ্গলে আজ এই ইংলিশ ব্যাটার কারণেই মন বেঁচে গিয়েছে। না হলে মনের এই গভীর জঙ্গলে কি হতো বা ওই জন্তুটা মনকে কি করতো ভাবতেই গলার পানি শুকিয়ে যাচ্ছে মনের। বৃদ্ধটি মনকে কিছু খাবে কিনা জিজ্ঞেস করতেই মন উত্তর দিল,
সে ক্লান্ত, একটু ঘুমাবে। উনি হাতের ইশারায় মনকে উপরে ছোট্ট চিলেকোঠার ঘরটি দেখিয়ে দিল। মন ধন্যবাদ জানিয়ে ধাপে ধাপে সিঁড়িগুলো বেয়ে উপরে উঠল। ছোট্ট একটি রুম, দুই পাশে দুইটা ছোট ছোট কাচের জানালা। সেই কাচ দিয়ে বাইরের চাঁদের আলো উকি দিচ্ছে ঘরের বিভিন্ন আনাচে কানাচে। সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা বাড়ি। মন ঘুমাতে নিলেই হঠাৎ ইরাদের কথা মনে পড়ল। সে তাড়াতাড়ি তার পরনে গাউনটার ওড়নার এক পাশে তাকালো। সন্ধ্যায় জন্তুটার জন্য দৌড়াতে গিয়ে তার মনে হলো মোবাইলটা যে কোনো সময় যে কোনো জায়গায় পড়ে যেতে পারে, কিন্তু জঙ্গলে হারিয়ে যাওয়ার ফলে বেঁচে থাকলে যোগাযোগের জন্য মোবাইলটা লাগবেই। এই ভেবে তার পরনের ওড়নার এক অংশ জুড়ে মোবাইলটা গিট দিয়েছিল। মন ওড়নার কোনার অংশটা সামনে এনে দেখল মোবাইল অক্ষত অবস্থায় আছে, পড়ে যায়নি। সে মোবাইলটা হাতে নিয়ে দেখল 100-র উপরে কল। সব কলই ইরা রিকদের। মোবাইল সাইলেন্ট থাকার কারণে শুনতে পারেনি। মুন ইরাকে কল দিতে নিবে সে সময় দেখলো ইরার নাম্বার থেকে আবারও কল। মুন কল রিসিভ করতেই ইরা এক নিঃশ্বাসে একের পর এক কথা অনবরত বলতে থাকলো। মুন ইরাকে থামতে বলে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলার পরেই ইরা শান্ত হলো। ইরা বারে বারে মুনের এই বিষয়টাতে সে নিজেকেই দায়ী করতে লাগলো, যা শুনে মুন রেগে ধমক দিতেই চুপ হলো। এরপর মুন মোবাইল রেখে ক্লান্তিতে চোখ বুঝলো ঘুমের রাজ্যে। হঠাৎ কোথা থেকে একটা স্নিগ্ধ সুর ভেসে আসতেই মুনের ঘুম ভেঙে গেল। সুরটা নিচে থেকেই আসছে। মুনের কেন জানি মনে হলো এই সুরটা আরেকটু কাছ থেকে না শুনলেই নয়। তাই সে ঘুম ঘুম চোখে চিলে কোঠার তক্তার মই পেরিয়ে কয়েক ধাপ ডেঁধে নামতেই দেখল ঘরের মেইন দরজা খোলা। সেই জায়গার কয়েক ধাপ সিঁড়ির মধ্যে আদ্রিন আগের যুগের বেহালা নিয়ে বসেছে, আর তার পাশেই বৃদ্ধ চাচাটি বসে আদ্রিনের সুর শুনছে খুব মনোযোগের সহিত। সুরটা ওঠানামা করছে। রাতের অন্ধকারে গভীর নিস্তব্ধ জঙ্গলের মধ্যে মিলিয়ে যাচ্ছে সুরটা। মনের হঠাৎ করেই পরম শান্তি লাগছে। তার এমন অনুভূতি আগে কখনোই হয়নি। আদ্রিনের একটু নড়াচড়া দেখতেই মন মই বেয়ে চিলেকোঠায় উঠে গেল। এরপর শুয়ে পড়ল। ঘুম আসছে না মনের। শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত ক্রিকের পানির কুলকুল আর জঙ্গলের শুকনো পাতার ফিসফাস শুনল মন চোখ বুঝে। তার মনে হচ্ছে জীবনে এর চাইতে শান্তির আর কিছুই নেই। ভোর রাতে আবারও ঘুম ভেঙে গেল মনের। এবার ভারী কিছু পড়ার শব্দ শুনে কান পেতে শুনল শব্দটা। মনে হচ্ছে ছোট ছোট পা ফেলে কারা যেন দৌড়ে বেড়াচ্ছে ছাদের উপর। কিসের শব্দ এটা? বৃষ্টি? হঠাৎ মনে হলো বৃষ্টি পড়ছে। বহুদিন বৃষ্টির টাপুর টুপুর শব্দ শুনেনি, তাই ভুলেই গিয়েছিল। এরপর শব্দ শুনতে শুনতে আবারও ঘুমের দেশে পা বাড়ালো মন। আজ অনেক দিন পর রিফাত তার বাবার দেওয়া সেই কাজটা শেষ করতে পেরেছে। বিয়ের আগের সময় হলে কাজটা অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু এখন প্রীতির চিন্তায় কাজটা এত দেরিতে শেষ হলো। প্রায় 15 দিন পর সে তার বাসায় ফিরে যাচ্ছে। মূলত বাসায় ফেরার চাইতে প্রীতিকে অনেকদিন পর দেখবে বলে বেশ খুশি লাগছে। সে জানে না এখনও ওই বাসায় সবার কী অবস্থা। ঢাকায় যাওয়ার জন্য রাতে বাসটাতে ওঠার ফলে সকালেই ঢাকা পৌঁছে যেতে পেরেছে। রিফাত বাস থেকে নেমে চারদিকে একবার চোখ বুলালো। না, তাদের বাসার কাউকে দেখা যাচ্ছে না। কেউ নিতে আসেনি রিফাতকে। আজ রিফাত বাসায় ফিরবে এটা সে বাবাকে খবর দিয়েছিল, কিন্তু বাবা আসেনি। রিফাতের একটু মন খারাপ হলো। আগে রিফাত বাসা থেকে 2 দিন কোথাও বাইরে থাকলে বাবা মা পাগলামি শুরু করে দিত। কাজের জন্য ঢাকার বাইরে গেলে 2 দিনের দিন ফিরে আসতে হতো বাবা মায়ের পাগলামির জন্য। বাবা স্টেশনে এসে রিফাতের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো। রিফাত বাস থেকে নামতেই এসে জড়িয়ে ধরতো। অথচ আজ এতদিন পরে আসছে, তাও কেউ নিতে আসলো না। রিফাত বুঝলো তার বাবা মায়ের মনে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে হয়তো, কিন্তু নিমিষেই প্রীতির কথা ভাবতে গিয়ে মনটা ফুরফুরে হয়ে গেল। বাসায় গিয়ে বাবা মায়ের সামনে মনের থেকে ক্ষমা চাইবে রিফাত। অন্তত মন কোনোদিন ক্ষমা না করে পারবে না। মেয়েটির সাথে একটু বেশি অন্যায় হয়ে গিয়েছে। মন ক্ষমা করে দিলে বাবা মাও রিফাতের কাছ থেকে আর মুখ ফিরিয়ে থাকতে পারবে না। এতে রিফাত নিশ্চিত। সে আর কিছু না ভেবে বাস থেকে নেমে পড়ল। এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিল। সকালে মন চোখ খোলার আগেই পানির গর্জন কানে এলো। মন আর শুয়ে থাকতে পারল না। ছেলে কোঠার মই বেয়ে নিচে নেমে এলো। দরজার বাইরে প্রচণ্ড আওয়াজ। ছোট্ট রান্নাঘরটাতে মধ্যবয়স্ক চাচাটি কিছু বানাতে ব্যস্ত। মন কৌতূহল বশত বাইরে এত আওয়াজের কারণ জিজ্ঞেস করতেই চাচার পাশে এগিয়ে গেল। চাচা, কিসের আওয়াজ এটা? মনে হচ্ছে খালের পানি, বলে চাচা রান্নাঘরে ছোট্ট কাচের জানালাটা খুলতেই কয়েক গুণ বেড়ে গেল ভীতিকর শব্দটা। এই যে প্রচুর বৃষ্টি। চাচা জানালাটি খুলে মনের উদ্দেশ্যে আবারও বলে উঠল। জানালা খোলার সাথে সাথে বৃষ্টির আওয়াজ তীব্র হলো। মন আওয়াজের জন্য কিছু বুঝতে না পেরে এগিয়ে জানালার ধারে গিয়ে দেখল কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকার অনেক।
মেঘে পুরো দিনের আলোটা আড়াল করে রেখেছে। চাচা, এত বৃষ্টির মধ্যে খালের পানি উঠে যাবে না তো? বৃষ্টির জোর দেখে মন চাচার উদ্দেশ্যে বলল। চাচা কফির পানি চুলার দিকে এগিয়ে নিতে নিতে বলল, চিন্তা নেই, খালের পানি এত উপরে উঠবে না, উপরে নিচের মতো জায়গাটা ছাপিয়ে নেমে চলে যাবে পানিগুলো। বলতে বলতে জানালাটি বন্ধ করে দিল। জানালা বন্ধ করার সাথে সাথে আওয়াজটা তীব্রতা কমে গেল। মনের হঠাৎ দেশের ইচ্ছেটা তীব্রভাবে জেগে উঠল। এমন একটা স্বপ্নের মতো জায়গায় তার এই ইচ্ছেটা পূরণ করতে না পারলে তার আফসোস থেকে যাবে। সে নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে এক দৌড়ে সামনে এগিয়ে দরজা খুলে বেরিয়ে গেল বাহিরে। বরফ শীতল বৃষ্টির পানি মনের সারা গা মুহূর্তেই ভিজিয়ে দিল, কিন্তু মন সেদিকে পরোয়া না করে আরও 2 পা এগিয়ে ক্রিকের দিকে তাকালো। ক্রিকের পানি মনের ঠিক পায়ের কাছে উঠে এসেছে। প্রচণ্ড গর্জন ছেড়ে সামনের দিকে স্রোত আকারে ছুটছে পানিগুলো, পাক খাচ্ছে। সেই আপন মনে বকবক করা ক্রিকের পানির এমন রুদ্ধ মূর্তি কল্পনায়ও আনতে পারেনি মন। মন 2 হাত মেলে চারদিকে ঘুরতে লাগলো। আজকের ডাক দেওয়ার মতো কেউ নেই। সেই আপন মনে বকবক করা ক্রিকেট পানির এমন রুদ্ধ মূর্তি কল্পনায়ও আনতে পারেনি মন। মন 2 হাত মেলে চারদিকে ঘুরতে লাগলো। আজকে তাকে ডাক দেওয়ার মতো কেউ নেই। এতদিন মায়ের জন্য দেশে এমন ইচ্ছেটা ভালোভাবে পূরণ করতে পারেনি, আর আজ এমন সুন্দর একটা দিন তার জীবনে আসবে তা সে কল্পনায়ও আনেনি। সামনের ঘরের কাছের জানালাটির ধারে বসে আদ্রিন প্রকৃতির এই অপূরব সুন্দর দৃশ্যটি পেন্টিং করছিল। হঠাৎ এরই মাঝে কোনো এক সাদা পরী 2 হাত ছড়িয়ে বৃষ্টিতে ভেজার দৃশ্য দেখে তার চোখ আটকে গেল। সে তার পেন্টিংয়ে প্রকৃতির দৃশ্যর মাঝে পরীটাকেও স্থান দিল। অনেকক্ষণ যাবৎ জানালা দিয়ে সে সেদিকে মুচকি হেসে তাকিয়ে রইল। এরপর কিছু বুঝে উঠতেই সে পেন্টিং শেষ করে সেটা নিজের ব্যাগে ঢুকিয়ে চাচাকে ডাক দিল। চাচা আসতেই আদ্রিন মনকে ঘরে ঢুকিয়ে ফেলার আদেশ দিল। চাচা গিয়ে মনকে ডাকতেই মন কী বলল সেটা আদ্রিন বুঝতে পারেনি ঘর থেকে, কিন্তু চাচার হতাশ হওয়া ভঙ্গিতে ফিরে আসতে দেখে আদ্রিনের মাথায় রাগ চড়ে বসল। সে ঘর থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে গিয়ে মনের পাশে দাঁড়ালো। আদ্রিনের কোনো কালেই বৃষ্টি পছন্দ ছিল না। সে বৃষ্টিতে ভেজা পছন্দ করে না, কিন্তু তাই বলে অন্যের পছন্দের জিনিসে আদ্রিন বারণ করবে সেটা কোনোদিনই করেনি। কিন্তু আজ এই মেয়ের এত বৃষ্টিতে ভেজা আদ্রিনের সীমা লঙ্ঘনের মতো লাগছে। হয়তো এই মেয়ে নিজের বাসায় মা বাবার জন্য শখটা পূরণ করতে পারেনি বলে এখানে পূরণ করছে। আদ্রিনের মাথা ব্যথা বৃষ্টিতে ভেজা নিয়ে নয়, মেয়েটির শখটা অতিরিক্ত হয়ে গিয়েছে, যা আদ্রিনের জন্য বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে। মন চোখ বন্ধ করেই বৃষ্টি উপভোগ করছিল, যার ফলে পাশে কেউ এসে দাঁড়িয়েছে সেটা সে খেয়াল করতে পারেনি। এই মেয়ে ঘরে যাও, আদ্রিন ইংরেজিতেই বলে উঠল। হঠাৎ কারো গম্ভীর কণ্ঠস্বরে মনের পিলে চমকে উঠল। সে এতক্ষণ নিজেকে অনেক স্বাধীন মনে করে বৃষ্টিতে ভিজতে ভিজতে কল্পনার রাজ্যে পাড়ি জমিয়েছিল, কিন্তু মাঝখানে এই ইংরেজ প্যাটা এসে তার শখের মধ্যে পানি ঢেলে দিবে তা তার ভাবনার বাহিরে ছিল। মন চোখ খুলে আদ্রিনের দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ বন্ধ করে ফেলল। এই ইংরেজ প্যাটার জন্য তার এত সুন্দর কল্পনাতে ব্যাঘাত ঘটেছে, তাই সে আদ্রিনের প্রশ্নের কোনো জবাব না দিয়ে আবারও চোখ বন্ধ করে আগের মতো প্রকৃতিতে মনোনিবেশ করল। মনের এমন গাছাড়া ভাব দেখে আদ্রিন রেগে মনের হাত শক্ত করে ধরে এক টানে ঘরের ভেতরে নিয়ে এলো। মন চোখ লাল করে আদ্রিনের দিকে তাকিয়ে রইল। আদ্রিন না দেখার ভান করে মনকে পাত্তা না দিয়ে নিজের ব্যাগ গুছাতে মনোনিবেশ করলো। এতক্ষণে বৃষ্টির ঘনত্ব কমে এসেছে। আদ্রিন পুরোপুরি ব্যাগ গুছিয়ে চাচাকে ডেকে সে চলে যাওয়ার কথা বলল। মন তা শুনেও যেন শুনল না। তার কেন জানি আদ্রিনের উপর ভীষণভাবে অভিমান জন্মেছে। বলা হয় অভিমান শুধু আপন জনদেরই উপর জন্মে, কিন্তু মনের কেন জানি এই এক রাতের পরিচয়ে এই মানুষটার উপর অভিমান এসেছে তা সে ভাবতে পারছে না। অথচ মানুষটার সাথে ভালোভাবে এক বাক্য কথাও এখনও বিনিময় হয়নি। আদ্রিন ব্যাগ গুছিয়ে মনকে পেরিয়ে বের হতে নিতেই চাচা এসে মনের কথা জানাতেই সে আর চোখে এক পলক মনের দিকে তাকিয়ে বলে উঠল, গাড়িতে পেছনের সিট পড়ে আছে, যার ইচ্ছে উঠতে পারে, চাইলে শহর পর্যন্ত যেতে পারে। মন বুঝতে পারলো কথাগুলো তারই উদ্দেশ্যে ছিল। এই ইংরেজ প্যাটা ছাড়া সে কোনো মতেই নিজের বাসায় যেতে পারবে না। তা ভেবে অভিমান এক পাশে রেখে ওভাবেই ভেজা শরীরে গাড়িতে উঠে পড়ল মন। গাড়িতে উঠতেই আদ্রিন গাড়ি না ছেড়ে নিজের ব্যাগে কী যেন একটা খুঁজে বের করে সেটা গাড়ির পেছনের সিটে বসা মনের দিকে ছুঁড়ে মারল। মন হাতে নিয়ে দেখতে পেল এটা একটা বড় টাওয়াল। মন সেটা না নিয়ে ওভাবেই রেখে দিল। তার এখন ভীষণ রাগ পাচ্ছে মানুষটার উপর। মনকে পশুর মতোই করছে সব। আমার গাড়ি ভেজালে ভুলেও নিব না, গাড়ি থেকে ফেলে দিব বলে দিলাম, আমার সিট যাতে না ভিজে। আদ্রিন ড্রাইভিং সিটে বসে সামনের দিকে দৃষ্টিপাত করে বলল,
মন বুঝতে পারলো এই বেটা যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে। এমনও হতে পারে অর্ধেক পথে গিয়ে সিট ভেজা দেখে মনকে গাড়ি থেকে ফেলে চলে যাবে। তাই মন আর না পারতে টাওয়ালটা টেনে নিতেই আদ্রিন গাড়ি ছেড়ে দিল। গাড়ির মধ্যে কোনো বাক্য বিনিময় হয়নি ওদের। শহরে আসতেই আদ্রিন গাড়িটা একপাশে থামিয়ে মনকে নেমে যেতে বলল। মন গাড়ি থেকে নামতেই আদ্রিন মনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল। মনের হঠাৎ করে ভীষণভাবে কান্না পেল। মানুষটা এমন কেন? মন এক আকাশ পরিমাণ অভিমান আর কান্নামাখা চোখে আদ্রিনের গাড়িটা যাওয়ার দিকে অপলকভাবে তাকিয়ে রইল। দেখতে দেখতে গাড়িটা অদৃশ্য হয়ে গেল। আর কি দেখা হবে মানুষটার সাথে? রিফাত বাসায় এসে কারোর সাথে কথা বলতে গেলেও সবাই তাকে এড়িয়ে গেল। এত ছোট বিষয় নিয়ে এতগুলো দিন রেগে থাকার কারণ রিফাত ভেবে পায় না। আজ সকালে রিফাত যত খুশি নিয়ে বাসায় ফিরেছিল, বাসায় ফেরার পর ততটাই হতাশ হয়েছে। কিন্তু প্রীতিকে এতদিন পর দেখে নিমিষে মন ভালো হয়ে গেল। রাতে রিফাত সবার সাথে খাওয়ার উদ্দেশ্যে নিচে নেমে টেবিলে বসতেই দেখলো একে একে সবাই আছে কিন্তু মন নেই। মনের চেয়ারটা খালি দেখে কেন জানি রিফাতের বুক ধক করে উঠল। সে খাওয়ার মাঝে বারে বারে সিঁড়ির দিকে তাকাচ্ছে। এই বুঝি মন সিঁড়ি বেয়ে চেয়ারটাতে বসে অভিমান ভরা চোখে সবার দিকে তাকিয়ে বলবে, তোমরা সবাই আমাকে ফেলে বসে যেতে পারলে? রিফাত তার ভাবনার মাঝেই হেসে দিল। টেবিলে সবার দৃষ্টি রিফাতের দিকে। প্রীতিও খাওয়া ফেলে রিফাতের দিকে তাকালো। রিফাতের হুঁশ ফিরতেই সে আশেপাশে তাকিয়ে মাথা নিচু করে খাবারে মনোযোগ দিল। খাওয়ার মাঝে মাঝে মাথা উঁচু করে বারবার মনের চেয়ারটাতে চোখ বুলাচ্ছে রিফাত। রিফাতের এক মুহূর্তের জন্য মনে হলো সে আগের দিনগুলোতে ছিল। রিফাতের হাসি দেখে মন এসে রিফাতের হাতে খামচি দিয়ে পালিয়ে যাবে, কিন্তু এখন তেমন কিছুই হয়নি। মনের চেয়ারটা রিফাতের সামনাসামনি হওয়াতে বারবার না চাইতেও দৃষ্টি ওখানেই আবদ্ধ হচ্ছে। কিন্তু আজ খালি। কেউ মনকে খেতে ডাকছে না কেন রিফাত ভেবে পাচ্ছে না। সে যে মনকে একটিবার দেখতে চায়। রিফাতের আজ কেন জানি বুকের কোথাও শূন্যতা অনুভব হচ্ছে। হঠাৎ করে মনকে দেখার তীব্র ইচ্ছে জ্ঞাপন করলো রিফাত। কিন্তু আফসোস, সবার খাওয়া শেষ আর মনের চেয়ারটা এখনো খালিই রয়ে গেল। একে একে সবাই খেয়ে উঠে গেল, কিন্তু তার ভাবনার মতো করে মন আর সিঁড়ি বেয়ে নেমে তার সামনের চেয়ারটাতে বসে অভিমান ভরা চোখে কারো দিকে তাকালো না। রিফাত আজ প্রীতির দিকে দৃষ্টি না দিয়ে মনকেই খুঁজতে লাগলো। তবে কেন এমন হচ্ছে? সে তো মনকে ভালোবাসেনি। এটা কি মায়া নাকি ভালোবাসা? এর উত্তর রিফাতের জানা নেই। রাতে খাওয়া শেষ করে রিফাত সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় কোনা রুমটাতে না চাইতেও দৃষ্টি দিল। রুমটা বন্ধ। রিফাত নিজের রুমে ঢোকার আগ মুহূর্তেও মনের রুমটার দিকে আবারও দৃষ্টি দিল। না, দরজা বন্ধ। রাতে প্রীতি সব গুছিয়ে রুমে এসে দেখল রিফাত ব্যালকনিতে অন্য মনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। রিফাত ব্যালকনিতে গিয়েও বারে বারে তার পাশের মনের ব্যালকনিটার দিকে নজর বুলাচ্ছে, যে এই বুঝি মন আসবে ব্যালকনিতে। সেই রুমে ঘুটঘুটে অন্ধকার। সে বুঝতে পারছে না মেয়েটা রিফাতের চোখে একবারও ধরা দিচ্ছে না। পেছন থেকে প্রীতি রিফাতকে জড়িয়ে ধরতেই রিফাত বিরক্ত সূচক শব্দ করে প্রীতিকে ছাড়িয়ে নিল। প্রীতি অবাক দৃষ্টিতে রিফাতের দিকে তাকালো। উফ প্রীতি, বিরক্ত করো না তো। রিফাতের এভাবে প্রীতিকে ছাড়িয়ে নেওয়ায় প্রীতির অপমান লাগলো। প্রতিবার তো রিফাত নিজেই প্রীতিকে জড়িয়ে ধরত, অথচ আজ রিফাত নিজেই ছাড়িয়ে নিল প্রীতিকে। সে রিফাতের কাছ থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? খাওয়ার আগে থেকেই তোমাকে অন্যমনস্ক মনে হচ্ছে। প্রীতি, একটা সত্যি কথা বলবে? রিফাত কোনো ভঙ্গিমা ছাড়া প্রীতির দিকে ফিরে তার উদ্দেশ্যে বলে উঠল, হ্যাঁ বলো। আসার পর থেকে মনকে একবারও দেখলাম না। সে কই? সে কি আমি এসেছি বলে সামনে আসছে না? রিফাতের কথা শুনে প্রীতি অবাক দৃষ্টিতে রিফাতের দিকে তাকিয়ে রইল। প্রীতির এভাবে তাকানো দেখে রিফাত বিরক্ত সূচক শব্দ করে বলে উঠল, কি হয়েছে? এভাবে তাকাচ্ছ কেন? এ কি, মনের ব্যাপারে তুমি জানো না? কি জানবো? জানবে মানে? মন তো এখানে নেই, সে তো ম্যারিল্যান্ডে। প্রীতির কথা শুনে রিফাতের মুখ হা হয়ে গেল। সে অবিশ্বাস্য দৃষ্টিতে প্রীতির দিকে তাকিয়ে রইল। কি বললে এইমাত্র তুমি? সত্যিই তো, তোমার পরিবারের কথা তুমি জানো না? ভেবে অবাক লাগছে আমার। তোমাকে কি কেউ বলেনি পরিবারের কাছে তুমি এতটা নিচু? পরিবারের কাছে তুমি এতটা নিচু ভাবতেও অবাক লাগছে আমার। এ আমি কাকে বিয়ে করলাম, যার পরিবারে সে নিজেকেই কোনো মূল্য দেয় না, আর আমাকে কিভাবে দিবে? বলে হনহন করে প্রীতি রুমে ঢুকে গেল। আর এদিকে রিফাতের কানে প্রীতির এত কথা ঢুকেনি। তার কানে শুধু একটা কথাই বাজছে, মন এখানে নেই, ম্যারিল্যান্ডে। মনের এদেশ থেকে চলে যাওয়ার কারণ কি রিফাতই? সে নিজেই কি?
মন এই পরিবার ছাড়া কোনোদিন এক রাতও কারো বাসায় ছিল না। সে এই পরিবারের বাইরে কোনো জায়গায় থাকার কথা মাথায়ও আনতো না। আর আজ এতগুলো দিন কিভাবে বাহিরে একটা অচেনা দেশে আছে তা ভাবতেই রিফাতের মনে একরাশ খারাপ লাগা কাজ করলো। কেউ না জানুক, অন্তত রিফাত জানে যে মন উপরে শক্ত দেখালেও ভেতরে অনেক নরম মনের একটা মেয়ে। হয়তো সেদিন উপরে শক্ত থাকলেও ভেতরে দুমড়ে মুচড়ে গিয়েছিল তার মনটা। মনের পরিবার ছাড়া অচেনা একটা দেশে থাকার কথা ভাবতে গেলেই রিফাতের ভীষণ খারাপ লাগছে। তার চেয়ে বড় কথা, মেয়েটার কাছ থেকে এত বড় অন্যায়ের জন্য আর ক্ষমাও চাওয়া হলো না। বন্ধুদের পাল্লাই পড়ে তার বোন সমান এই মেয়েটিকে সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, হয়তো নিজেরই অজান্তে। রিফাত মনের ব্যালকনির দিকে এক পলক তাকিয়ে গ্রিলের বাহিরে আকাশের চাঁদের দিকে তাকিয়ে ক্ষমা করে দিস মন। আপন মনেই বিড়বিড় করে উঠল। কেটে গেল আরও কয়েক সপ্তাহ। এর ভেতর সব আবার আগের মতোই শুরু হলো মনের। প্রতিদিন উঠে ভার্সিটি যাওয়া আসা, বিকেলে ইরার সাথে একটু ঘুরতে যাওয়া, আবার রাত হলে পড়তে বসা, তারপর ঘুমিয়ে পড়া, আর ইরার গভীর রাতে নিজের রূপ ফিরিয়ে এনে পার্টিতে যাওয়া। এভাবেই কেটে যাচ্ছে মনের ম্যারিল্যান্ডের দিনগুলো। এর মধ্যে মনও সেই মানুষটাকে পুরোপুরি ভুলতে বসেছে। এমনই একদিন ভার্সিটিতে গিয়ে জানতে পারলো নতুন কোনো টিচার জয়েন করবে। ইরা সিমির মুখ থেকে ওই টিচারের কথা পড়ছেই না। ইরা সিমির ক্রাশ নাকি টিচারটা। শুধু ইরারই নয়, ভার্সিটির প্রায় মেয়েই ওনার কথা ফেলছে না। এর মধ্যে একদিন এসেছিল, তবে ক্লাস করায়নি। সেদিন মনের মাথা ব্যথা থাকার জন্য ভার্সিটিতে আসেনি। মন না আসাতে ইরা ওই কথাগুলোতে মশলা মেখে ইন্টারেস্টেড করে মনের মাথা খাচ্ছে। আজ টিচারটার ক্লাস আছে, যার ফলে ইরা সিমি দুজনেই ভারী ভারী মেকআপ করে ভার্সিটিতে উপস্থিত হয়েছে। ক্লাস শুরু হওয়ার আগে মনরা ক্যান্টিনে গিয়ে প্রতিদিনের মতো আড্ডায় বসলো। রিক তো সিমিকে কোনো কথাতেই ছাড়ছে না। এমনি সিমির ভারী মেকআপের জন্য রিক অনেক রাগি মুডে রয়েছে। সে চায় না সিমি অন্য কারোর উদ্দেশ্যে সাজুক। রিকের এমন ব্যবহারে অন্যরা মুচকি মুচকি হাসতে লাগলো। সিমি নিজেও এর কারণ বুঝতে পেরেছে, তাই সে রিককে আরও উল্টা জবাব দিতে লাগলো। ক্লাসের সময় হতেই আড্ডা শেষ করে ওরা ক্লাসের উদ্দেশ্যে ক্যাম্পাসে গিয়ে বসলো। অবশেষে ইরাদের ক্রাশ টিচার এসেই গেল। মন ইরাদের ক্রাশকে দেখার জন্য অনেক আগ্রহের সহিত ক্লাসের দরজা দিকে তাকালে তার পিলে চমকে উঠল। সে এক দৃষ্টিতে ওই দিকেই তাকিয়ে রইল। মনকে এভাবে তাকানো দেখে ইরা মুচকি হেসে মনকে হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে উঠল, কি ক্রাশ খেয়েছিস তুইও? বলেছিলাম না অনেক সুন্দর টিচার, এটা আমার সাথে একদম পারফেক্ট। মন যেন চোখই ফেরাতে পারছে না। সে ভেবেছিল মানুষটার সাথে বুঝি আর দেখাই হবে না। এভাবে দেখা হওয়াটা তার ভাবনার বাহিরে ছিল, তাও স্যারের রূপে। আদ্রিন ক্লাসে স্যার রূপে ঢুকার কিছু সময় পর শিক্ষার্থীদের পরিচয় পর্ব নেওয়া শুরু করলো। একে একে পরিচয় দিতে দিতে মনের পাশে ইরার পালা আসলো। ইরা তো হাসি হাসি মুখ করে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে স্যার রূপে আদ্রিনের দিকে। এদিকে পরিচয় দেওয়ার পালা আসছে সেই খবর তার নেই। ইরার এমনভাবে স্যারকে তাকিয়ে থাকতে দেখে ক্লাসের সবার দৃষ্টি এখন ইরার দিকে। মন মাথা নিচু অবস্থায় ইরাকে হাতের কোণে দিয়ে ধাক্কা দিতেই ইরার হুঁশ ফিরল। আশেপাশে তাকিয়ে সে লজ্জা মাথা নিচু করে উঠে পরিচয় পর্ব দিল। এরপর মনের পালা আসতেই মন দাঁড়ালো। সে ভেবেছিল আদ্রিন তাকে ভুলেনি, কিন্তু তার ভাবনার মাঝে এক বালতি পানি ঢেলে দিয়ে আদ্রিন মনের পরিচয় দিতে বলল। মন একরাশ অভিমান নিয়ে তার পরিচয় দিল। আদ্রিন এমন ভাব করলো অন্য সব স্টুডেন্টদের মতো মনকে সে আজই প্রথম দেখল। মন ভেবে পায় না একটা মানুষ এত তাড়াতাড়ি কাউকে ভুলে যেতে পারে। এরপর যথারীতি নিয়ম অনুসারে আদ্রিন ক্লাস শেষ করে বিদায় নিল। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। রিফাত কাজের সূত্রে ঢাকার বাহিরে একটা ফ্ল্যাট নিয়ে একা থাকে। মূলত কাজ থেকেও বেশি সে একাই থাকতে চায়। এইবার আফসাল শেখ পাঠায়নি তাকে। রিফাত নিজেই এমন পরিকল্পনা করে পরিবার থেকে দূরে চলে এসেছে। অপরাধবোধ জেগে উঠে সবসময়। প্রীতির সাথেও ঠিকঠাক মন থেকে কথা আসে না। এখন বুঝতে পারছে রিফাত, প্রীতি ওর সাময়িক মোহ ছিল, আর প্রীতিকে এত করে চাওয়ার কারণ হচ্ছে প্রথমবার চাওয়াতে না পাওয়া। তাই ওর প্রতি আকর্ষণ কাজ করেছে রিফাতের। মানুষ যদি কোনো জিনিস একবার চাইতেই সাথে সাথে পেয়ে যায়, সেটার প্রতি কোনো আকর্ষণীয় বোধ থাকে না। আর যদি কোনো সস্তা জিনিস বারবার চাইতে হয়, হোক সেটা কোনো সস্তা জিনিস, তাহলে সেই সস্তা জিনিসটারই প্রতি এক অদ্ভুত আকর্ষণ কাজ করে। পরবর্তীতে ওই বারবারে চাওয়া সস্তা জিনিসটাই দামি মনে হয়।
তখন একবারে পাওয়া দামি জিনিসটা থেকে বারবার করে চাওয়ার পর পাওয়া সস্তা জিনিসটার মূল্য বেড়ে যায় মানুষের কাছে। কারণ দামি জিনিসটা একবারেই পেয়ে গিয়েছে, কিন্তু সস্তা জিনিসটা একবারে পায়নি, তাই তো সেটাই পাওয়ার জন্য মানুষ মরিয়া হয়ে ওঠে। রিফাতের ক্ষেত্রেও এমন হয়েছে। মনকে একবার চাইতেই পেয়ে গেল, তাই এর মূল্য বুঝতে পারেনি। কিন্তু প্রীতিকে প্রথমে না পাওয়ার ফলে ওর প্রতি আকর্ষণ বোধ বেড়ে গিয়েছিল। রিফাতের এখন কোথাও শান্তি শান্তি লাগে না। প্রীতির সাথেও ভালোভাবে কথা হয় না, দু একটা কথা না পারতে বলে। ইদানিং প্রীতিও আর আগ বাড়িয়ে রিফাতের সাথে কথা বলে না। তার আচরণ রিফাতের কাছে সুবিধার মনে হচ্ছে না, তবুও রিফাত সেদিকে আর মাথা দিল না। সে যথাসম্ভব নিজের কাজেই ব্যস্ত থাকতে চায়। মনও নিজেকে অনেক গুছিয়ে নিয়েছে। পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব নিয়ে নিজের খরচ নিজে চালিয়ে ফেলে। প্রতিদিন সময় করে পরিবারের সাথে কথা বলা, নিজের ভার্সিটির ক্লাসের পড়াশোনা আর জব সব মিলিয়ে ব্যস্ততায় দিন কেটে যাচ্ছে মনের। এত ব্যস্ততার মাঝে অতীতটা ভুলতে চেষ্টা করছে মন, কিন্তু আসলেই কি ভোলা যায়? রাত হলেই তিক্ততার মিশ্রিত অতীতটা তার চোখে হানা দেয়। তবুও ভুলার চেষ্টায় আছে মন। ভার্সিটিতে আদ্রিন স্যারের ক্লাস সপ্তাহে মাত্র 2টা, কারণ উনি এই টিচিংটা শখের বশে নিয়েছে, তাই সময় দিতে পারে না। সবসময় বিজনেসের কাজে এক এক জায়গায় থাকে। মনের তো ইচ্ছে করে এই মানুষটার মাথা ফাটিয়ে দিতে। যত সব শখের বসে টিচিং করে নাকি মেয়েদের নিজেদের চেহারা দেখাতে আসে, কে জানে। মন আপন মনেই বিড়বিড় করে গালি দেয় মানুষটাকে। যতবারই মানুষটা ক্লাসে ঢুকবে সব মেয়েদের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে মন আপন মনে বিড়বিড় করে এই গালিটা দেয়। এই বিড়বিড় করার জন্য মনকে অনেকবার মানুষটা সম্পূর্ণ ক্লাসে সবার সামনে শাস্তি দিয়েছে। মন ক্যান্টিনে আড্ডা দেওয়ারত অবস্থায় সবার সাথে হাসাহাসি করার কারণে অনেকবার বিনা কারণে শাস্তি দিয়েছে। প্রথম খারাপ লাগতো মনের ভীষণ, কিন্তু এখন সয়ে গেছে। এখন আর রাগ হয় না মানুষটার উপর। কেন জানি এক অন্যরকম মায়া জমে গেছে মানুষটার প্রতি। ভার্সিটির সব স্টুডেন্টটি মানুষটাকে ভারী পছন্দ করে, হয়তো মানুষটাই মায়ে ভরপুর। সব মিলিয়ে মনের ম্যারিল্যান্ডের দিনগুলো সুন্দরভাবে চলে যাচ্ছে। দেখতে দেখতে আরও কয়েক মাস গড়িয়ে গেল। বসন্তের দিন এখন। ম্যারিল্যান্ডের বসন্তের দিনগুলো ভারী সুন্দর। সেদিন ভার্সিটিতে আদ্রিনের ক্লাস ছিল না। মন ভার্সিটি থেকে ফিরেই দেখলো বড় বাবা মেসেজ পাঠিয়েছে। ক্লাসে থাকায় মন কল ধরতে পারেনি, যার কারণে আফসাল শেখ মেসেজ পাঠিয়েছে একটু সময় নিয়ে কলটা ধরার জন্য। কিন্তু মনের মোবাইল ব্যাগে থাকার কারণে মেসেজটা চোখে পড়েনি। বড় বাবার এমন ইমার্জেন্সি মেসেজ করার কারণ মন বুঝতে পারল না, কারণ মন সময় করে রাতের 1টার সময় পরিবারের সাথে কথা বলে। কালকে রাতেও বলেছিল আর আজকে রাতেও বলার কথা, কিন্তু এর মাঝে এমন কি হয়ে গেল যে বড় বাবা এত কল করেছে। মন ব্যাগ রেখে কল ব্যাক করতেই বড় বাবা অপর পাশ থেকে কিছু বলতেই মনের হাত থেকে মোবাইল পড়ে গেল। মন বিছানায় ধপ করে বসে পড়ল। পাশে ইরা বসেছিল। মনের এমন রিয়াকশন দেখে সেই মোবাইলটা হাতে তুলে নিল। মনের 2 চোখ বেয়ে পানি পড়ছে। ইরা কিছু বুঝতে না পেরে মোবাইল কানে দিয়ে আফসাল শেখের সাথে কথা বলে জানতে পারল মনের মা হাসপাতালে ভর্তি, এখনও জ্ঞান ফেরেনি। সকালে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিল। ইরা মোবাইল রেখে মনকে আশ্বাসে সুরে বলল, আন্টির কিচ্ছু হবে না, দেখিস, তুই চিন্তা করিস না। মন কাঁদতে কাঁদতে বলে উঠল, এই মাই আমার দুনিয়ার সবচেয়ে আপন। বাবা মারা যাওয়ার পর মা কোনো রকম অপূর্ণতা রাখেনি আমার যেভাবেই হোক দেশে ফিরতে হবে। তুই দেশে যাবি? দেশে না যাওয়া ছাড়া আমি শান্ত হতে পারবো না। হয়তো আর নাও ফিরতে পারি এখানে। মায়ের আগে আমার আর কিছু নেই। মা সুস্থ হলে মায়ের সাথেই থেকে যাব আমি। ইরা মন খারাপ করে বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল। তার মা নেই, তাই সে মায়ের কদর বুঝে। বাবা কোনো কিছুর অপূর্ণতা না রাখলেও মায়ের পূর্ণতা ভালোভাবে চাইলেও করতে পারেনি। এরা হয়তো বা বাবার সামনে হাসি খুশিভাবে থাকতো, কিন্তু দিন শেষে রাতে মায়ের কথা মনে পড়ে। চাইলেও সব কিছু বাবাকে বলা যায় না। এই যে এখন এরা প্রতি রাতে পার্টিতে যায়, যদি মা বেঁচে থাকতো তাহলে হয়তো যেত না। কারণ প্রথম যেদিন এরা পার্টিতে গিয়েছিল সেদিন বাসায় কেউ ছিল না। এরপরই সাহস বেড়ে প্রতিদিন যাওয়া শুরু করেছিল। বাবা সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে ফিরে রাতে ঘুমালে আর কিছুর খবর থাকে না। কিন্তু যদি মা থাকতো তাহলে তিনি হয়তো সবসময় বাসায় থেকে ইরার সঙ্গ দিত। ইরাও মায়ের সঙ্গ পেয়ে গভীর রাতে পার্টিতে যাওয়ার দুঃসাহস করতো না। মা থাকলে ইরার জীবনটা আজ হয়তো অন্যরকম হতো। ইরা কি বুঝে বলে উঠল, তোর সাথে আমিও যাবো আন্টিকে দেখতে। আমি বাবার সাথে কথা বলে এখনই এমার্জেন্সি 2টা টিকিটের ব্যবস্থা করছি। বাবা পারবে, কারণ উনি সবসময় বিজনেসের কাজে এক এক দেশে যাতায়াত করে, তাই। মন চোখ মুছে ইরাকে জড়িয়ে ধরল। এই মেয়েটা তার জন্য অনেক করেছে। আজকাল এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার।
নিজের কাছের মানুষগুলোই আজকাল ধোকা দেয়, অথচ এই মেয়েটা স্বার্থ ছাড়া সব সময় পাশে ছিল। রাতের ফ্লাইট মন ইরার। মন তো কেঁদে কেটে অবস্থা খারাপ। ইরার বাবা মেয়েকে মনের সাথে যাওয়ার অনুমতি দিয়েছে। তিনিও মনে করেন মনকে এই দুর্বল অবস্থায় একা এই দেশ থেকে পাঠানো উচিত হবে না, আর মেয়েও কয়েকদিন নিজের মাতৃভূমি থেকে ঘুরে আসুক। তিনি ইরাকে শর্ত জুড়ে দিলেন, কোনো দুষ্টুমি যেন না করে। ইরাও হাসি মুখে মেনে নিল সব। ইরা নিজের কাপড় গুছিয়ে মনের গুলো সহ গুছিয়ে দিল। এত ব্যস্ততার মাঝে রিক সিমিদের একবার কল দিয়ে বলল ইরা তাদের দেশে যাওয়ার কথা। ইরা মনকে এয়ারপোর্টে বিদায় দেওয়ার জন্য তারা 3 জন এসেছিল। মন একে একে সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিল ম্যারিল্যান্ড থেকে। রিক সিমিরা মন খারাপ করে মন ইরাকে বিদায় দিল। এই ভিনদেশে এত ভালো মনের বন্ধু পাবে মন কল্পনাও করেনি। অবশেষে সবাইকে বিদায় দিয়ে প্লেনে উঠে পড়ল মন ইরা। প্লেন নিজের দেশের উদ্দেশ্যে ছাড়তেই মন জানালা দিয়ে শেষবারের মতো ম্যারিল্যান্ডকে একবার দেখে নিল। সে জানে না আর আসবে কিনা এখানে। ইরা মনের হাতের উপর হাত রেখে আশ্বাস দিল। আদ্রিনের আজ ভার্সিটিতে ক্লাস ছিল। ইচ্ছে থাকা সত্ত্বেও সে ক্লাস করতে যেতে পারল না, কারণ বিজনেসের কাজে বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। অন্য একটা বড় কোম্পানির সাথে জরুরি মিটিং থাকার কারণে ভার্সিটি যেতে পারেনি, যার ফলে আজ সে তার প্রাণসীকে দেখতে যেতে পারেনি। প্রতিদিন তার চাঁদকে এক পলক দেখা তার অভ্যাসে পরিণত হয়েছে। যে করেই হোক কাল ভার্সিটিতে উপস্থিত হতে হবে। আদ্রিনের টিচিং পেশাটা পছন্দের নয়। সে শুধুমাত্র মনকে দেখার জন্যই এই টিচিং পেশাটাই জয়েন করেছে। শুধুমাত্র মনের জন্যই সে এই বিরক্তিকর পেশাটা নিয়েছে। মনকে অগোছালো রূপে প্রথম যেদিন এয়ারপোর্টে দেখেছে সেদিনই আদ্রিন মনের মধ্যে আটকে গিয়েছে। এরপর কুইন্সে দেখে মনের মধ্যে পুরোপুরি আদ্রিন নামক মানুষটা আটকে গিয়েছে। আদ্রিন মনের মায়ায় আবদ্ধ হয়ে গিয়েছে। সেদিন সাদা গাউনে মনকে আদ্রিনের দিকে দৌড়ে এগিয়ে আসতে দেখে আদ্রিনের শরীরে এক অদ্ভুত শিহরণ জেগে উঠেছিল। মনের স্পর্শ, ভয় পাওয়া সব কিছুতে আদ্রিন আটকে গিয়েছিল। আদ্রিন তার এই অনুভূতিটাকে প্রথমে মোহ ভেবে মনকে না চাইতেও বিভিন্ন বাজে কথা বলেছিল, কিন্তু দিন যতই যায় আদ্রিন বুঝতে পারে এটা তার মোহ নয়। আদ্রিন মিটিং শেষ করে বাসায় ফিরে নানিমার সাথে আগে দেখা করলো। এরপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তার দেয়ালে আটকানো সেদিনের ছবিটাতে হাত বুলিয়ে দেখতে থাকলো। আরেকটা দিন, কাল সকালে গিয়েই আদ্রিন তার মনের কথা মনকে বলে দিবে। সে যে এভাবে লুকোচুরি করতে আর পারবে না। অনেক তো হলো লুকোচুরি। এই টিচিং পেশাটা অনেকদিন মনের ইচ্ছের বিরুদ্ধে করেছে, এখন আর করতে পারবে না। কাল গিয়েই মনকে সব কথা বলে টিচিং পেশাটা ছেড়ে দিবে। ইরা মন দেশে ফিরেই আফজাল শেখের সাথে হাসপাতালে চলে গিয়েছে। মনের মা রাশিদা ইসলামের জ্ঞান ফিরেছে। তিনি জানতো না মনের দেশে ফেরার কথা। মন গিয়ে ক্যাবিনের সামনে দাঁড়াতেই ডাক্তার বেরিয়ে এসে আফজাল শেখের উদ্দেশ্যে বলল, রোগী বেশি টেনশন করে, এত চিন্তা করলে মাথায় প্রেশার পড়ে। সবসময় মন ভালো রাখার চেষ্টা করবেন। যদি এমনভাবে চলতে থাকে তাহলে হিতে বিপরীত হবে। বলেই ডাক্তার নিজ গন্তব্যে চলে গেল। মন ধীরে ধীরে পা ফেলে রাশিদা ইসলামের পাশে বসে ডাক দিল। তিনি মনের ডাক শুনে ফিরে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তিনি বুঝতে পারছেন না এটা কি তার স্বপ্ন নাকি ভ্রম। তিনি তার হাতটা ধীরে ধীরে এগিয়ে মনকে ছুঁয়ে দেখে কান্না করে দিল। মনও তার মাকে এভাবে দেখে আর কান্না আটকিয়ে রাখতে পারল না। মা মেয়ে অনেকক্ষণ কান্নাকাটি করে ঠিক হতেই মন ইরার কথা বলল রাশিদা ইসলামকে। দূর থেকে ইরা ঝাপসা চোখে মা মেয়ের কথোপকথন দেখছে। তার এখন ভীষণ করে মায়ের সান্নিধ্য লাভ করতে ইচ্ছে করছে। মন ইরার চোখ দেখে মাকে ইশারায় কিছু একটা বুঝালো। রাশিদা ইসলাম আস্তে আস্তে উঠে বসে ইরাকে হাত দিয়ে ইশারায় কাছে ডাকলেন। ইরা এগিয়ে যেতেই তিনি হাসি মুখে ইরাকে জড়িয়ে ধরলেন আর বললেন তাকে যাতে মায়ের মতোই মনে করে, যখন যেটা ইচ্ছে ওইটা খাওয়ার আবদার ধরতে মনের মতো। ইরা হাসি মুখে মাথা নাড়ালো। মনকে দেখে রাশিদা ইসলাম আর হাসপাতালে থাকতে চাইল না। ডাক্তারও হাসি মুখে চিকিৎসা করে বলল, রোগী সুস্থ আছে মোটামুটি, 2 দিন বেড রেস্টে থাকলেই হবে। অবশেষে সবকিছু নিয়ে মন ইরা সহ হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এত কিছুর মাঝে তাদের প্রীতির উপর আর কারো খেয়াল ছিল না। বাসায় গিয়ে দেখল প্রীতি নেই, হয়তো কোনো কাজে বাইরে গিয়েছে ভেবে সবাই চুপচাপ ছিল। কিন্তু রাত হয়ে যাওয়ার পরেও প্রীতির না ফেরা দেখে সবার মাথায় দুশ্চিন্তা ভর করল। রিফাতকে খবরটা দিতেই সে মাথা চেপে ধরে বসে পড়ল। সবারই দুশ্চিন্তা শুধু একজন ছাড়া, সে হলো আফজাল শেখ। তিনি জানতেন এমন কিছুই হবে, তার মোটেও মেয়েটিকে সুবিধার মনে হয়নি। আর তার এই ছেলের প্রাপ্য শাস্তি মেয়েটিই দিয়ে দিল। আফজাল শেখকে উপরে চিন্তাগ্রস্ত দেখা গেলেও মনে মনে তিনি মহা খুশি। তবুও সবার এরূপ চিন্তাগ্রস্ত মুখ দেখে তিনি থানায় জিডি করে আসছেন। বাসে এসে দেখে প্রীতির সাথে সাথে রিফাত প্রীতিকে যা অর্থ জমা দিয়েছিল সেগুলোও গায়েব। সবার আর বুঝতে বাকি রইল না কাহিনী কি।
আফজাল শেখের অর্থ বা প্রীতির জন্য কোনো চিন্তা নেই। তিনি এতদিনে একটা মন ভরে শ্বাস ফেলল। যাক বাবা, এতদিনে একটা মনের মতো কাজ হলো। আপন মনেই বিড়বিড় করে হেসে উঠল। প্রীতি নিজ থেকে এই বাড়ি থেকে বের না হলেও আফজাল শেখ বের করত। যেমন ছেলে তেমন মেয়ে বলে মনে মনে হাসলেন। মন বাসায় এসে এগুলোতে মাথা না দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ইরা সহ আসার পরে রাতে খেয়ে শুয়ে পড়ল দুজনেই। সারাদিন এত ক্লান্তির ফলে চোখ বন্ধ করতেই দুজনেই ঘুমের রাজ্যে পাড়ি জমালো। এদিকে রিফাতের চোখে ঘুম নেই। ঘুমের জন্য চোখ বন্ধ করে এপাশ ওপাশ করেও চোখে ঘুম ধরা দিল না। এই না যে সে প্রীতির চলে যাওয়াতে কষ্ট পাচ্ছে। সে বিয়ের কয়েকদিনের মাথায় বুঝতে পেরেছিল প্রীতি তার ভালোবাসা ছিল না, ছিল শুধু মোহ। তাই সেও প্রীতির প্রতি তেমন আকর্ষণ বোধ দেখাতো না। কয়েকদিন ধরে প্রীতির সব কাজ তার চোখে ধরা পড়েছে, কিন্তু সে ততটা পাত্তা দেয়নি। প্রীতির অনেক রাত পর্যন্ত অনলাইনে থাকা, সেটাও রিফাতের চোখ এড়াতো না, কিন্তু রিফাত নিজের মতো করে থাকতো। রিফাত এপাশ ওপাশ করে ঘুম না আসাতে শোয়া থেকে উঠে পড়ল। এরপর আরেকটা বন্ধুকে কল দিল। কল দিয়ে যা শুনলো তার শুনে রিফাতের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে মনে হয়েছে। সে নিজের মাথার চুল নিজে ছিঁড়তে লাগলো। শেষ পর্যন্ত রিফাতকেই বোকা বানালো সবাই। মাঝখান দিয়ে রিফাত ওদের গুটির পাল্লায় পড়ে মনকে কষ্ট দিয়ে পরিবারের কাছে খারাপ হলো। রিফাত ঘুণাক্ষরেও তার বন্ধুর এমন কুৎসিত চাল ধরতে পারেনি। নিজেদের স্বার্থের জন্য রিফাতকে কত বড় বোকা বানালো তারা। মাঝখান থেকে রিফাতের সব কিছু হারাতে হলো। পরিবারের এত ভালোবাসা জলে ভাসিয়ে দিল রিফাত। মনের বিশ্বাস ভঙ্গ, বাবা মাকে কষ্ট দেওয়া, আর নিজের সম্পর্কে যা বিশ্বাস এতদিন মানুষের কাছ থেকে অর্জন করেছিল তা সব এক নিমিষেই সেদিন শেষ হয়ে গিয়েছিল। সব কিছু মিলিয়ে রিফাতের মনে হলো এত মানসিক যন্ত্রণা সহ্য করার চাইতে মৃত্যুই শ্রেয়। সে একটা কাগজ আর কলম নিয়ে কিছু একটা লিখতে বসে পড়ল। এরপর কিছু একটা লিখে কাগজ টেবিলে এক সাইডে রেখে হাতে কিছু একটা নিয়ে ফ্যানে বেঁধে গলায় পেঁচিয়ে নিল। শেষবারের মতো আশেপাশে তাকিয়ে মোবাইলটা হাতে নিয়ে আফজাল শেখের নাম্বারে কল দিল, কিন্তু অপর পাশ থেকে রিসিভ হলো না। রিফাত মোবাইলটা ছুঁড়ে মারল। ক্ষমা করে দিও বাবা, তোমার যোগ্য পুত্র হয়ে উঠতে পারলাম না বলেই বিড়বিড় করে মনে মনে তাচ্ছিল্য হাসল রিফাত। এরপর পায়ের নিচের ছোট্ট টুলটা পায়ে ঠেলে ফেলে দিতেই পুরো নিস্তব্ধ রাতটাতে ঝনঝন করে কিছু একটা শব্দের সাথে গঙ্গানির শব্দে মুহূর্তের মধ্যেই চারপাশটা ভারী হয়ে উঠল। কিছু সময় পর আবারও আগের মতো শান্ত হয়ে গেল রাতটা। শুধুমাত্র কোনো একটা প্রাণের অস্তিত্ব চিরতরে বিলীন হলো। সকালে নিচ থেকে প্রচুর চেঁচামেচি শুনে মন ঘুম থেকে উঠে কাহিনী কি দেখার জন্য এলোমেলো চুলে বাইরে যেতেই স্তব্ধ হয়ে গেল। আদ্রিন আজকে ভার্সিটি যাবে। আজই সে চাকরিটা ছেড়ে দিবে। ভার্সিটিতে আসার পর থেকে একবারও মনকে চোখে পড়ল না। আদ্রিন মনে করেছে হয়তো ক্লাসে আছে। ক্লাসে যাওয়ার পরও মনকে কোথাও দেখা গেল না। মনদের দলটাতে আজ 3 জন উপস্থিত, কিন্তু মন আর ওর সাথে মেয়েটা নেই। সে বুঝতে পারল না এর কারণ। কোনো মতে ক্লাসটা শেষ করে বের হলো। চাকরিটা আজ ছেড়ে দেওয়ার কথা থাকলেও ছাড়ল না। মন যেদিন আসবে সেদিনই ছেড়ে দিবে। আদ্রিন মনে করলো হয়তো কোনো কারণে আসেনি, তাই সেদিন সে আর কোনো ক্লাস করালো না। যার জন্যই আসে সে যদি না আসে তাহলে আর ক্লাস কী জন্য করাবে। সেদিনের দিনটা আদ্রিনের কোনো মতে কাটলো। এর পরের দিন ক্লাসে গিয়েও দেখলো মন আসেনি। সে ক্লাস শেষে রিক্সিমিরা চলে যাওয়ার সময় ডেকে উঠল। রিক্সিমিরা দাঁড়াতেই আদ্রিন তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলো, মনের ব্যাপারে তোমরা কিছু জানো? মন দেশে চলে গিয়েছে, জানি না আর ফিরবে কিনা। আদ্রিন সিমির মুখ থেকে কথাটা শুনেই স্তব্ধ হয়ে গেল। সে সামনে থাকা কাছের টুলে লাথি মারতেই সেটা ঝনঝন শব্দে ভেঙে পড়ল। রিক সিমি 3 জনেই অবাক দৃষ্টিতে আদ্রিনের দিকে তাকিয়ে রইল। আদ্রিন সামনে থাকা 3টা মানুষের চোখে ভয় দেখতে পেয়ে নিজেকে যথাসম্ভব ঠান্ডা করার চেষ্টা করে শান্ত মাথায় ওদের বসতে বলল। ওরা ভয়ে ভয়ে বসতেই আদ্রিন তার অনুভূতির কথা জানালো। আদ্রিনের কথা শুনে সামনে বসা 3 জনই অবিশ্বাস্য দৃষ্টিতে আদ্রিনের দিকে তাকালো। তারা ভাবতে পারছে মনের মতো একটা সাধারণ মেয়েকে এত বড় নামকরা মানুষ ভালোবাসে। আদ্রিনের কথা শুনে সিমির একটু মন খারাপ হলো, কারণ তার ক্রাশ বলে কথা। কিন্তু পরবর্তীতে মনের কথা ভাবতেই 3 জনেই উৎফুল্ল হয়ে গেল। আদ্রিন ওদের কাছ থেকে ইরার বাংলাদেশি নাম্বার নিয়ে ওই অবস্থায় রেখে বেরিয়ে নিজের বাড়ির দিকে হাঁটা ধরল। তার মনটা আজ ভীষণ খারাপ, তবুও সে হাল ছাড়বে না। জীবনের প্রথম এমন অনুভূতি হয়েছে, সেটাকে সে কোনো মতেই হারাতে দিবে না। যার দরুন সুদূর বাংলাদেশে যেতে হলেও সে রাজি। বাসায় এত পুলিশকে বিদায় দিয়ে আফজাল শেখ রিফাতের সামনে থুতনিতে হাত রেখে বসে রইল। পাশেই আফজাল শেখের স্ত্রী রোকসানা বেগম মুখে আঁচল চেপে কান্না করছে। রোকসানা বেগমের কান্নার মাঝে মাঝে হিচকির আওয়াজে আফজাল শেখ চ আকারে বিরক্ত সূচক শব্দ তুলে ধমকে উঠল। এমন প্যাঁচ প্যাঁচ শব্দ তুলবে না তো রোকসানা, এখান থেকে চলে যাও।
আফজাল শেখের কথা শুনে রোকসানা বেগম অন্য সময় চুপ থাকলেও এখন আর পারছে না। সে কান্নার মাঝেই তেলে বেগুনে জ্বলে উঠল। তোমার কি মায়াদয়ে একদম নেই? ছেলেটা সুইসাইড করতে করতে বেঁচে গেল, আর আমি কাঁদবো না? তুমি তো শান্তিতে আসো। হ্যাঁ, আমি শান্তিতে আছি। এত পুলিশদেরকে থামিয়েছে, তুমি না কি আমি? ছেলেটা কেমন ভয়ানক হয়েছে ভাবতে পারছো? তার বউ চলে যাওয়ায় সে আত্মহত্যার চেষ্টা করেছে, আর আমরা বুঝি তার কেউ না। ফাঁসিতে ঝোলার আগে তার কি একবারও আমাদের কথা মনে হয়নি? সে যদি আজ মারা যেত তাহলে ফাঁসতাম আমি, কারণ তার মোবাইলে কল লিস্টে প্রথম আমার নামটাই ছিল। এরপর আফজাল শেখ প্যাডে শোয়া রিফাতের দিকে এগিয়ে গিয়ে বলে উঠল, আরে তোর উপর একটু রাগ করেছিলাম, আর তুই সেই রাগকে সত্যিকারে ভেবে ফেললি বাবা। কেন বাবা? কোনো বাবা মাই তার সন্তানের খারাপ চায় না। ওই মেয়েটাকে প্রথম দিনে আমি বুঝেছি কোনো ঘাপলা নিশ্চয়ই আছে। আর আমাদের মুনমা ওই মেয়ে থেকে কিসে কম ছিল তুই বল? এখন কে কষ্ট পাচ্ছে, তুই নাকি আমরা? আমি কয়েকদিন তোর উপর রাগ রেখেছি, এরপর তো আর কোনোদিন কোনো কথা বলিনি ওই বিষয়ে। কেন ফাঁসিতে নিতে গেলি বাবা? আজ এই যাত্রায় যদি তুই বেঁচে না ফিরতি তাহলে ভাবতে পারছিস এই পরিবার, এই মানুষগুলো কেমন ভেঙে পড়তো? তোর মা তো কাঁদতে কাঁদতেই শেষ হয়ে যেত, এই পরিবারটা ছন্ন ছাড়া হয়ে যেত। তুই শেখ পরিবারের বড় ছেলে হয়ে যদি না বুঝিস তাহলে আর বাকিগুলো কি করবে? আমার আর কিছু বলার নেই বাপ, বোঝার ক্ষমতা আমাদের চেয়ে তোর বেশি আছে। বলেই আফজাল শেখ পেরিয়ে যেতে নিলে রিফাত পেছন দিক থেকে ডেকে উঠল। আফজাল শেখ ফিরতেই রিফাত এগিয়ে আফজাল শেখকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। রিফাত একে একে সব বলতে লাগলো সবার সামনে। মূলত রিফাতের যে বন্ধুটা প্রীতিকে পাওয়ার জন্য মনের সাথে 2 বছর অভিনয় করতে বলেছিল, সে অনেক জঘন্য মনের একজন। আকাশ নাম তার। প্রীতির সাথে তার অনেক আগে থেকেই সম্পর্ক ছিল। রিফাত যখন প্রীতিকে পছন্দের কথা আকাশকে জানায়, আকাশ তখন রিফাতকে শর্ত দেয়, প্রীতিকে পেতে হলে মনের সাথে 2 বছর অভিনয় করতে হবে, বিনিময়ে প্রীতিকে পাবে। রিফাত প্রীতিকে দেখে এত বেশি মুগ্ধ হয়ে গিয়েছিল যে সে হিতাহিত জ্ঞান হারিয়ে রাজি হয়ে যায়। আকাশের রিফাতকে এমন শর্ত দেওয়ার কারণ হচ্ছে, প্রীতির সাথে সম্পর্কে জড়ানোর আগে আকাশ মনের পেছনে 2 বছর ঘুরেছিল, কিন্তু মন আকাশের সাথে সম্পর্কে জড়ায়নি। আর তার উপর একদিন আকাশ মনের হাত ধরায় মন রাস্তায় সবার সামনে আকাশকে থাপ্পড় দিয়েছিল, যেটা আকাশকে ক্ষোভে পরিণত করেছে। তার মনের উপর একটা চাপা ক্ষোভ থেকে গিয়েছিল। এরপর সে প্রীতির সাথে সম্পর্কে জড়ায়। প্রীতিকে তার পরিবার থেকে বিয়ের চাপ বেশি দেওয়ায় তখন আকাশ বুদ্ধি করে রিফাতের সাথে প্রীতির প্ল্যান অনুসারে পরিচয় করায়। এরপর প্রীতি রিফাতের সাথে সম্পর্কে যাওয়ার অভিনয় করে। আকাশ বলেছিল মনের বিয়ের দিনই রিফাত প্রীতিকে পুরোপুরি পাবে, হয়েছেও সেটা। তবে বিয়েটা নকল ছিল, যা রিফাত বুঝতে পারেনি, কারণ কাজে আকাশই এনেছিল। আসলে প্রীতির পরিবার থেকে অন্য জায়গায় বিয়ের চাপ আসায় রিফাতের সাথে বিয়ের নাটক করে একটা থাকার জায়গা হিসেবে রিফাতের বাড়িতে উঠেছিল, কারণ তখনও আকাশ বেকার ছিল। তাই আপাতত রিফাতের সাথে নাটক করে তার বাসায় উঠেছিল প্ল্যান করে। শুধু তাই নয়, রিফাতের বাসায় প্রীতির হাতের কাছে যা অর্থ পাবে তার সব নিয়ে একদিন প্রীতি আকাশ দুজনে অনেক দূরে চলে যাবে। শেষ পর্যন্ত তাদের আশা সফল হয়েছে। পরিবারের সবাই রিফাতের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তারা কোনোদিন কল্পনায়ও এমন কিছু আনেনি। রিফাত আফজাল শেখের দিকে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল। বাবা, আমাকে ক্ষমা করে দিও, আমি আর এমন কাজ করতে যাব না। আমি মানসিক যন্ত্রটায় এতটাই অন্ধ হয়ে গেছি যে সে সময় কি করব আমি ভাবতে পারিনি। বলেই রিফাত রুমে থাকা প্রতিটি সদস্যের দিকে তাকিয়ে হাত জোর করে ক্ষমা চাইল। রিফাত মনের দিকে এগিয়ে গেল, মনকে উদ্দেশ্য করে বলে উঠল, আমায় ক্ষমা করে দিস মন। আমি তোকে আমার বোনের নজরে দেখতাম, মোহের টানে হিতাহিত জ্ঞান হারিয়ে তোর সাথে প্রেমের নাটক করেছিলাম। মাঝখানের এই 2টা বছর ভুলে যা। আমি আগের মতোই বড় ভাই হিসেবে তোকে আগলে রাখবো, প্রমিস করছি। এই বিশ্বাসটা কোনোদিন ভঙ্গ করব না। আজীবন তোর বড় ভাই হয়ে থাকবো। আমি তোকে সবসময় বোনের নজরে দেখেছি, উপরে প্রেমের অভিনয় করলেও মনে মনে তোকে বোন হিসেবে মেনে এসেছি। আমাকে ক্ষমা করে দিস মন, একটা শেষবারের মতো সুযোগ দে আমায় প্লিজ। বলেই কাঁদতে কাঁদতে রিফাত মনের পায়ের নিচে বসে পড়ল। রিফাতের কান্না দেখে পরিবারের প্রতিটি সদস্যের চোখে পানি এসে গেল। মনের পাশে ইরা দাঁড়িয়েছিল, তার চোখেও পানি। সে এতক্ষণে যা বোঝার বুঝে ফেলেছিল। মন এখান থেকে যাওয়ার কারণটা ইরাকে বলেছিল। ইরা মনের দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ালো। তার এই ছেলেটার জন্য বড্ড মায়া লাগছে। এক অদ্ভুত মায়া জন্মে গেছে অল্প সময়ে এই ছেলেটার প্রতি। মাঝখান দিয়ে কতটা না কষ্ট পেল এই ছেলেটা। মনের 2 চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে তো এটাই চেয়েছিল সব আগের মতোই হয়ে যাক। এরপর রিফাত মনের মা রাশিদা ইসলামের কাছে গিয়ে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল, আমায় ক্ষমা করে দিও চাচিমা,
না বুঝে মনের সাথে অন্যায় করে তোমাকে নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছি। রাশিদা ইসলাম মারার ভঙ্গিতে বলে উঠল। এই ছেলে, মায়েরা কোনোদিন তাদের সন্তানদের উপর রাগ করে থাকতে পারে না। তুইও আমার সন্তান, তোর উপর কিসের রাগ? মার খাবি। এরপর রোকসানা বেগম হেসে রিফাতের দিকে এগিয়ে আসতেই রিফাত মাকে গিয়ে জড়িয়ে ধরল। রাশিদা ইসলাম রিফাতের উদ্দেশ্যে বলে উঠল। কি খাবি? কি বানাবো বল? আজ তোর মেজো মা তোর পছন্দের রান্না করবে। রিফাত হেসে উত্তর দিতেই তিনি ইরার দিকে এগিয়ে গেলেন। ইরাকে জিজ্ঞেস করতেই ইরা উৎফুল্ল কণ্ঠে তার পছন্দের কথা জানালো। এরপর শেখ পরিবারের সব বউরা মিলে রান্না করার উদ্দেশ্যে রান্নাঘরে চলে গেল। আজ তারা সব যা মিলে আবারও আগের মতো হাসি খুশিভাবে মিলেমিশে রান্না করবে। আর পোলাপাইন সব আড্ডা দিতে বসে পড়ল। আবারও সুখ ফিরে এলো শেখ পরিবারে। ইরাকে দূর থেকে এসব দেখতে দেখে মন রিফাত দুজনেই তাদের আড্ডার আসরে ইরাকে ডাকলো। ইরা যেতেই আসর জমে উঠল। সেদিন সকালে ঘুম থেকে উঠে মন এলোমেলো চলে ড্রয়িং রুমে যেতেই ভূত দেখার মতো চমকে উঠল। মন নিজের চোখের ভ্রম ভেবে দুহাত দিয়ে ভালোভাবে চোখ কচলে নিল। এটা ভ্রম নয়, মানুষটা সত্যিই এসেছে, কিন্তু কিভাবে সম্ভব? এই সুদূর দেশে মনের আয়ত্তে আসলো না কিছুই। তার সোফা থেকেই কিছু দূরে আরেকটা সোফায় মানুষটা আর আফজাল শেখ হেসে হেসে গল্প করছে। আফজাল শেখ বাংলায় কথা বলছে। আদ্রিন একটু আধটু বুঝলেও পুরোপুরি বুঝতে পারছে না। পাশে ইরা বসে মাঝে মাঝে আফজাল শেখের কথাগুলো অনুবাদ করে দিচ্ছে। আদ্রিন হাঁ হু মাথা নাড়ছে। মনের আর বুঝতে বাকি রইল না মানুষটা বাংলাদেশে, তাও মনের বাসায়। এদের পাশে ইরাকে বসে থাকতে দেখে মন বুঝতে পারলো এই সব কিছু ইরার দ্বারাই সম্ভব। এই অবস্থায় মনের রিয়াকশন কেমন হওয়া উচিত সে বুঝতে পারছে না। তার মানে ইরা সব কিছুই জানতো। ইরা জেনেও মনকে কিছু বলেনি। মনকে দেখতেই আফজাল শেখ ডাক দিল। আদ্রিনের দৃষ্টি তখন মনের মধ্যেই আবদ্ধ। মন এগিয়ে যেতেই আফজাল শেখ উৎফুল্ল কণ্ঠে বলে উঠল। মন মা, চিনেছিস আদ্রিন বাবাকে? মনের খটকা লাগলো। বড় বাবা সহজে কারোর সাথে মেশেন না, মানুষ বুঝেই মেশেন। এবারটা এমন কি করলো যে বড় বাবা এত উৎফুল্ল, তার উপর আবার বাবা সম্বোধন করে কথা বলছে? মনকে অন্য মনস্ক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ইরা বসা থেকে উঠে দাঁড়িয়ে মনের উদ্দেশ্যে বলে উঠল। মন, আমাদের আদ্রিন স্যারকে চিনিস নেই? চিনবো না কেন? উনিই তো সবসময় আমাকে শাস্তি দিত, তাকে কি ভোলা যায়? মনের কথা শুনে ইরার মুখ পানছুটে হয়ে গেল। আর আফজাল শেখ ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে বলে উঠল। কি? মনের কথা আদ্রিন ভালোভাবে বুঝতে পারেনি, যার ফলে সে পাত্তা না দেওয়ার ভঙ্গিতে সোফায় আগের মতোই বসে রইল। কিন্তু ইরা কি করবে বুঝতে পারছে না। এখন এই বাসায় আদ্রিনকে রাখার সম্পূর্ণ দায়িত্ব ইরার। তার মাথায় আসছে না কি বলবে। এদিকে মনকে ভার্সিটিতে আদ্রিন বিনা কারণে শাস্তি দিত, সেটা শুনলে আফজাল শেখ নিশ্চিত রেগে যাবে। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে রইল। ইরা মনের দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল। সুযোগ বুঝে কোপটা মারলি? মন দুহাত বুকে গুজে সামনে আদ্রিনের দিকে তাকালো, যার অর্থ এবার বুঝবে সব, আমাকে বিনা কারণে শাস্তি দেওয়ার মজা। আদ্রিন মনের তাকানো দেখে কি বুঝলো বোঝা গেল না। সে মনের তাকানোকে পাত্তা না দিয়ে মনকে পাল্টা হাসি দিয়ে ইরার দিকে তাকালো, যার অর্থ এই বাসায় আমায় কিভাবে রাখবে সেটার দায়িত্ব তোমার। মাঝখানে পড়ে ইরা ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। সে মনের দিকে তাকিয়ে ইশারা করলো যাতে এবারের মতো তাকে বাঁচিয়ে নেয়। আফজাল শেখ এখনো ইরার দিকে তাকিয়ে আছে। ইরা ভয়ে ভয়ে বলে উঠল। আসলে আঙ্কেল, মন ক্লাসে পড়া শিখে যেত না, যার ফলে আদ্রিন স্যার সবসময় শাস্তি দিত, সেই কথাই বলছে মন। ইরার কথা শুনে মন রাগী দৃষ্টিতে ইরার দিকে তাকালো। আর আফজাল শেখ উচ্চ স্বরে হেসে উঠল। এটাকেই মন শাস্তি বলছে বলে আফজাল শেখ মনের দিকে তাকিয়ে বলে উঠল। আরে মন, পড়া না পারলে তো শাস্তি দিবেই, তুই এভাবে কেন বলছিস? আর জানিস এছাড়াও আদ্রিন বাবার পরিচয় কি? বাবা, উনি এমনিও শাস্তি মনের কথা সম্পূর্ণ হওয়ার আগেই আফজাল শেখ হেসে তাকে থামিয়ে দিল। তুই বাচ্চায় রয়ে গেলি এখনো, পড়া না পারলে শাস্তি তো দিবেই, এটা নিয়ে এত কথা বলিস না। আর এখন আদ্রিন আমাদের মেহমান, ওকে খাতিরদারি করবি, তা না করে তুই এসব বলছিস? ছেলেটা এত দূর থেকে কালই আসলো মাত্র, সকালে উঠেই তুই এসব বলছিস? আর উনি তোদের টিচার না? আফজাল শেখের কথায় মনের মুখ পানছুটে আকার ধারণ করলো। সে আর কথা আগানোর সাহস পেল না, ভয়ে চুপসে গেল। এখন যা, ওর কিছু ভালো খাবার রান্না করতে বল তোর বড় মারদের, আর গিয়ে বল আদ্রিন ঘুম থেকে উঠেছে, নাস্তার ব্যবস্থা করতে। আফজাল শেখের কথা শুনে মন রাগী দৃষ্টিতে একবার ইরার দিকে তাকালো, যার অর্থ সবকিছুর মূল তুই।
ইরা মনের তাকানোর অর্থ বুঝতে পেরে মাথা নিচু করে ফেলে। এরপর মন রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ানোর আগে আদ্রিনের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। আদ্রিন মনের তাকানোকে পাত্তা না দিয়ে পায়ের উপর পা তুলে আর একটু আরাম করে বসে মোবাইলের দিকে দৃষ্টি দিল। মন আর কাউকে না পেয়ে রান্নাঘরে গিয়ে দেখলো বড় মারা সবাই একসাথে রান্নার কাজে ব্যস্ত। মন গিয়ে বলে উঠল, কি একটা জানি আসছে, ওনার জন্য নাস্তার ব্যবস্থা করতে বলেছে বড় বাবা। আর আমাকেও কিছু খেতে দাও, সকালে উঠে এখনো কেউ আমাকে কিছু খেতে দেয়নি। মনের কথা শুনে সবাই আদ্রিনের জন্য নাস্তা নিতে ব্যস্ত হয়ে পড়ল। মন সবার এত তাড়াহুড়ো দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এমনকি তার মাও মনের দিকে দৃষ্টি না দিয়ে আদ্রিনের জন্য নাস্তা বানাতে দৃষ্টি দিল। মন মায়ের দিকে এগিয়ে বলে উঠল, মা, আমাকে নাস্তা দিবে না? আমি এখনো কিছু খাইনি। ওই তো টেবিলে রাখছি, ওইখান থেকে নিয়ে খা। আমি ছেলেটার জন্য নাস্তা বানাচ্ছি, দেখছিস না? মায়ের এমন জবাবে মন অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল। আজ মনের থেকে আদ্রিন বেশি হয়ে গেল। মন রাগী দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। রান্নাঘরের কেউই মনের দৃষ্টিকে পাত্তা দিল না। তারা আদ্রিনের জন্য নাস্তা বানাতে দৃষ্টি দিল। মন ধপধপ করে পা ফেলে ড্রয়িং রুমের টেবিলে এসে নাস্তা নিয়ে খেতে বসলো। তার সামনেই আদ্রিন সোফায় পায়ের উপর পা তুলে আরামসে বসে মোবাইল স্ক্রল করছে। বড় বাবা পত্রিকা পড়ছে, ইরাকে দেখা যাচ্ছে না, হয়তো মহাশয় রুমে। মনের ইচ্ছে করলো এখনই গিয়ে আদ্রিনের মাথা ফাটিয়ে দিতে। এমন কি আসছে যে বাসার কেউই মনকে পাত্তা না দিয়ে মানুষটাকে মাথায় তুলতেছে। মন নাস্তা চিবিয়ে চিবিয়ে আদ্রিনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। এমন সময় বড় মারা সবাই মিলে আদ্রিনের জন্য টেবিলে নাস্তা নিয়ে আসলো। তারা এসে আদ্রিনকে সোফা থেকে টেবিলে নাস্তার উদ্দেশ্যে ডাকলো, সাথে আফজাল শেখকেও। আদ্রিন উঠে এসে মনের পাশে বসতেই মন চেয়ার ছেড়ে উঠে পড়ল। এরপর নাস্তার প্লেটটা হাতে নিয়ে জোরে টেবিলে রেখে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই মায়ের কণ্ঠস্বর কানে ভেসে উঠতেই থেমে গেল। মন, এগুলো কোন ধরনের স্বভাব? এখানে প্লেট রাখা, নাস্তা না করেই কই যাচ্ছিস? কি হয়েছে তোর? মন রেগে আদ্রিনের দিকে একবার তাকালো। মানুষটা নিজের খাওয়ার দিকে ব্যস্ত। মন দাঁতের দাঁত চেপে চিবিয়ে বলল, কিছু না, যাকে খাওয়াচ্ছ তাকেই খাও। বলেই হনহন করে সিঁড়ি বেয়ে উঠে গেল। আদ্রিন মনের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আমাকে একা ওই দেশে রেখে আসার স্বাদ নাও। বিড়বিড় করে আওড়ালো। মন রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। ইরাকে শুয়ে শুয়ে কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে দেখে তার রাগ আরও বেড়ে গেল। মন রাগ করেছে সেটা সবাইকে বোঝাতে হবে তো, তাই সে রুমের দরজাটা আবার খুলে সশব্দে আটকালো। কিন্তু তাতেও যখন ইরা চোখ খুলল না, মনের রাগ আরও বেড়ে গেল। সে দরজাটা আবার খুলে লাথি দিয়ে বন্ধ করলো। তবুও ইরার কোনো ভ্রুক্ষেপ না দেখে সে ইরার দিকে এগিয়ে দেখলো চোখ বন্ধ করে কানে ইয়ারফোন গুঁজা। হাত দিয়ে বুঝতে পারলো ইরা ঘুম, আর কানের ইয়ারফোন নিয়ে শুনে দেখলো গান চলছে। মনের এদিকে 12টা বাজিয়ে আর উনি সুখের ঘুম দিচ্ছে। এটা তো হতে পারে না। তাই মন ওয়াশরুমে গিয়ে পানি এনে ইরার মুখ বরাবর ঢেলে দিল। এরা ধরফড়িয়ে উঠে বসে সামনে মনকে দাঁড়িয়ে থাকতে দেখলো। সে অন্য পাশ ফিরে আবারও ঘুমিয়ে পড়ল। মন বুঝতে পারলো না সবাই ওকে এভাবে ইগনোর কেন করছে। সবই ওই ইংরেজ ব্যাটার জন্য না? এক সপ্তাহ গড়িয়ে গেল। মনের একটা অভ্যাস হলো সে তার জীবনে সবকিছুই ডায়েরিতে লিখে রাখে। সেদিন আদ্রিন মনের রুম পেরিয়ে যাওয়ার সময় দরজা খোলা দেখে উকি দিয়ে দেখতে পেল কেউ নেই। দরজার পাশেই একটা গাঢ় নীল মলাটের ডায়েরি দেখে সেটা হাতে তুলে নিল। অন্যের ব্যক্তিগত জিনিসে হাত দিতে আদ্রিনের গায়ে লাগছে, কিন্তু মনের ডায়েরি ভেবে সে নিয়ে নিল। হোক না একটু অন্যায়। মনের জীবন সম্পর্কে জানার তার প্রবল আগ্রহ জমিয়েছে ডায়েরিটা দেখে। যে মানুষগুলোর ডায়েরির লেখার অভ্যাস, তারা তাদের ব্যক্তিগত সব কিছু ওই ডায়েরিটাই লিখে রাখে। ডায়েরিটা তাদের সবচেয়ে কাছের বন্ধু। আদ্রিন ডায়েরিটা নিয়ে নিজের রুমে চলে গেল। আদ্রিনের একটা স্বভাব হলো মানুষ ডায়েরির প্রথম দিক থেকে পড়ে, কিন্তু সে ডায়েরির পেছন দিক থেকেই পড়ে আসবে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আদ্রিন ডায়েরির শেষের দিকে উল্টাতেই গুটি গুটি অক্ষরে ভেসে উঠল কিছু মুগ্ধময়ী লেখা। তোমাকে মন ভরে দেখার অতৃপ্তি থেকেই ভালোবাসার সৃষ্টি। আদ্রিন ডায়েরির পৃষ্ঠাটা একে একে উল্টিয়ে পড়তে লেগে গেল। এভাবে কেটে গেল আরও কয়েকদিন। মন সকালে ঘুম থেকে উঠে নিচে নামতে নামতে বাসায় ডেকোরেশনের অনেক মানুষ দেখতে পেল। সে বুঝতে পারল না কিছুই। ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসতেই দেখলো সব কাজিনসরা একসাথে আড্ডা দিচ্ছে, আর পাশেই সবার মাঝখানে একটি বৃদ্ধা বসা। বৃদ্ধাকে দেখেই বোঝা যাচ্ছে ইনি এখানকার নন। দেখতে খ্রিস্টান খ্রিস্টান লাগছে। মন ওখানে যেতেই বৃদ্ধাটি ওকে কাছে ডাকলে মন গিয়ে বসলো ওনার পাশে। বৃদ্ধা ইংরেজিতে জানতে চাইল মন কেমন আছে। মন প্রতি উত্তর দিতেই বৃদ্ধাটি মনের দুগাল ধরে কপালে চুমু এঁকে দিল। এরপর নিজের কনিষ্ঠ আঙ্গুল থেকে একটি ডায়মন্ডের আংটি খুলে মনকে পরিয়ে দিল। মন কিছুই বুঝতে পারল না। বাকি সবাই হাসি হাসি মুখে উৎসুক হয়ে তাকিয়ে আছে।
সবাইকে আজ খুশি খুশি লাগছে। কিছু সময় পরে বড় মা আর মা বৃদ্ধার কাছে এসে রেস্ট করতে বলতেই তিনি উঠে দাঁড়িয়ে মনকে সহ সবাইকে বিদায় জানিয়ে রুমের উদ্দেশ্যে সিঁড়িতে পা বাড়ালো। মন বৃদ্ধার যাওয়ার পানে তাকিয়ে বাকি কাজিনসদের উদ্দেশ্যে বলে উঠল, উনি কে? আদ্রিন ভাইয়ের নানিমা। কাজিন থেকে কেউ একজন বলে উঠল, ওনাকে দেখতে খ্রিস্টান খ্রিস্টান লাগছে, তার মানে কি ওই মানুষটাও খ্রিস্টান? মনের কথাই অবাক হওয়ার রেশ। নানিমা খ্রিস্টান, কিন্তু আদ্রি ভাইয়া নন। কাজিনদের থেকে কেউ একজন বলে উঠল। মন তাদের কথা বুঝতে না পেরে ভ্রুকুচকে তাকিয়ে রইল। মনের চাহনি দেখে ওরা বুঝিয়ে দিল, আফজাল শেখের একমাত্র ভালো কাছের বন্ধু ছিল আদ্রিনের বাবা শোয়েব আহমেদ। শোয়েব আহমেদ উচ্চ মাধ্যমিকের সময় ম্যারিল্যান্ডে পাড়ি জমায়। ওখানেই একজন খ্রিস্টান মেয়ের সাথে শোয়েবের প্রণয়, যিনি হচ্ছেন আদ্রিনের মা রিধি। এরপর মেয়েটি খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করে শোয়েবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রিধির এমন ধর্ম পরিবর্তনে তার মা তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। ওদের বিবাহিত জীবন সুখেই চলছিল, কিন্তু 2 বছরের মাথায় আদ্রিনের যখন 5 মাস, তখন এক অ্যাক্সিডেন্টে দুজনেই না ফেরার দেশে চলে যায়। তখনই নাতিকে নিতে ছুটে আসা আদ্রিনের খ্রিস্টান নানিমা। এরপর থেকে ওই বৃদ্ধাই আদ্রিনকে লালন পালন করে। সব শোনার পর মনের মায়া হলো ওই মানুষটার প্রতি। মা বাবার ভালোবাসা কত ছোটবেলায় হারিয়ে ফেলল। কিন্তু মেরিল্যান্ড থেকে উনি এইখানে? মন অবাক দৃষ্টিতে তাকিয়ে আবারও জিজ্ঞেস করলে কাজিনরা তার উত্তর এড়িয়ে গিয়ে আবার গল্প করতে ব্যস্ত হয়ে পড়ল। মন মনে করলো হয়তো বাংলাদেশ ঘুরতে এসেছে, তাই সে এই ব্যাপারে আর কোনো কথা বাড়ালো না। সে জিজ্ঞাসু দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে বলে উঠল, বাসায় কি হচ্ছে ভাবো? সবাই সমস্বরে মনের প্রতি উত্তর করলে মন কিছুক্ষণ থুতনিতে হাত রেখে ভাবুক দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আবারও বলল, আজ তো তোদের মধ্যে কারো বার্থডে না, আর না কারো অ্যানিভার্সারি, তবুও বাসা সাজানোর উদ্দেশ্যটা কি? কি হচ্ছে বল না। ইদানিং সবাই আমার কাছ থেকে কথা লুকায়। আজকের সারপ্রাইজটা বিশেষ করে তোমার জন্য। সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধরো। সবাই আবারও সমস্বরে বলে উঠল। এরাও ওদের সাথে সাথে তাল মিলিয়ে মনকে কিছুই বলল না। মন কিছু সময় সবার দিকে তাকিয়ে থেকে এরপর উঠে পড়ল। সে মায়ের রুমে গিয়ে মাকে জিজ্ঞেস করেও কোনো উত্তর পেল না। আস্তে আস্তে সন্ধ্যা ঘুরিয়ে আসলো। বাসা ভর্তি মেহমান আসছে। মন রুমে দরজা আটকে বসে রইল। মনের হঠাৎ করে আদ্রিনের কথা মনে পড়ল। মানুষটাকে আজ এক পলকের জন্যও দেখা যায়নি। মুহূর্তের মধ্যেই মন পাল্টে ফেলল মন। ওই মানুষটার কথা সে কেন ভাবছে? হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজে মন উঠে দরজা খুলতেই দেখল তার মা হাতে লেহেঙ্গার মতো কিছু কাপড় আর সাজসজ্জার জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে 2টা মেয়ে। মনের জিজ্ঞাসু দৃষ্টি দেখে রাশিদা ইসলাম বলে উঠল, এরা পাল্লা থেকে এসেছে তোকে সাজানোর জন্য, নে এগুলো পরে রুমে বস, ওরা সাজিয়ে দিবে। বলেই রাশিদা ইসলাম চলে যেতে নিলে মন ওনার হাত ধরে বলে ওঠে, আজ কি মা, এগুলো কিসের জন্য? তোমরা কেউ কিছু বলছো না কেন আমায়? রাশিদা ইসলাম মনের দিকে এগিয়ে এসে তার 2 হাত মনের মুখে আলতো ভাবে রেখে মুচকে হাসল। আজ তোর এঙ্গেজমেন্ট। বলেই তিনি চলে গেলেন। হয়তো চোখের কোণে পানিগুলো আড়ালে ঢাকার বৃথা চেষ্টা। মন অবাক দৃষ্টিতে তার মায়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। এই মুহূর্তে সে কি শুনেছে সেটা বিশ্বাস করতে পারছে না মন। তার এঙ্গেজমেন্ট, অথচ কেউ কিছু জানালোও না। কার সাথে? এসব ভাবতেই মনের চোখ গড়িয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তার এঙ্গেজমেন্ট, এটা শোনার থেকেও বেশি কষ্ট হচ্ছে হঠাৎ করে চোখের সামনে আদ্রিনের প্রতিচ্ছবি ভেসে ওঠাই। মানুষটার মুখটা কেন জানি বারবার ভেসে উঠছে। মন পুতুলের মতো বসে রইল। তার এদিকে আর কোনো হেলদোল নেই। কার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সেটাও শোনার প্রয়োজন বোধ করলো না। সাজানো শেষেও মন একইভাবে পুতুলের মতোই বসে রইল। তার হালকা আকাশি রং ভীষণ পছন্দের। আজকে তার পরনের লেহেঙ্গাটাও তার পছন্দের রঙের, হালকা আকাশি রঙের উপর সাদা পাথর বসানো। সব মিলিয়ে অনেক সুন্দর জামা, কিন্তু তার মুখে কোনো হাসির রেশ নেই। কেন জানি তার কিছুই ভালো লাগছে না। কিছু সময় পরে ইরা আর বাকি কাজিনসরা এসেই মনকে জড়িয়ে ধরে বলে উঠল, তোকে আজ ভীষণ সুন্দর লাগছে, একদম নীল পরীর মতো একটা পুতুল। মনের এসব কিছুই ভালো লাগছে না। তার আর কিছু জানার আগ্রহ নেই, তাই চুপ করে রইল। দরজার বাইরে থেকে পরমার আওয়াজ শুনে এরা মনকে নিয়ে নিচে নামলো। আস্তে আস্তে সম্পূর্ণ ড্রয়িং রুমটা মেহমান ভর্তি হয়ে গেল। মনকে দেখে অনেকে এগিয়ে এলো। রাশিদা ইসলাম আর রোকসানা বেগম এসে মনের 2 গাল ধরে বলে উঠল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আমার মেয়েটাকে। আদ্রিনের নানিমা এসে মনের পাশে দাঁড়িয়ে কপালে চুমু এঁকে দিল।
মন মুচকি হেসে আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে কেন জানি মানুষটাকে খুঁজল। এমন সময় কেউ একজন এসে মনের হাত ধরে লাইটিং করা মেন জায়গায় নিয়ে গেল। হঠাৎ করেই মাঝখানের মূল লাইটের জায়গায় আদ্রিন হাঁটু মুড়ে বসে মনের দিকে রিং এগিয়ে দিল। মন তার চোখের ভ্রম ভেবে ভালোভাবে কচলে আবারও তাকিয়ে বুঝতে পারল এটা তার ভ্রম নয়, তার মানে মানুষটাও মনকে ভালোবেসেছিল। আমি তোমার জীবনের প্রথম অধ্যায় হতে পারিনি, কিন্তু শেষ অধ্যায় হয়ে আজীবন থাকতে চাই। মন আশেপাশে তাকিয়ে দেখল সবাই উৎফুল্ল নজরে মন আদ্রিনের দিকে তাকিয়ে আছে। সবার দৃষ্টি দেখে মন বুঝতে পারল এই সব কিছুই অনেক দিনের প্ল্যান। হয়তো সবাই জানতো, শুধুমাত্র মন ছাড়া। মন কাঁপা কাঁপা হাতটা আদ্রিনের দিকে বাড়িয়ে দিতেই আদ্রিন রিং পরিয়ে দিল। মনের দুচোখ বেয়ে পানি পড়ছে। আসলেই অনেক বড় সারপ্রাইজ এটা। আস্তে আস্তে রাত ঘনিয়ে আসলো। মন ব্যালকনির গ্রিলে হাত দিয়ে চাঁদের দিকে তাকিয়ে রইল আনমনে। মন জানে না এই মানুষটার ভালোবাসার মূল্য সে দিতে পারবে কিনা, কারণ তার যে কাউকে ভালোবাসতে বড্ড ভয় করে। তার যে একটা বিষাক্ত অতীত আছে, সবাইকে সেই অতীতটা ভুলে গিয়েছে বললেও তা কিন্তু নয়। এই মানুষটা সুদূর অত দূর দেশ থেকে মনের জন্য এলো। মন কি সেই মূল্য দিতে পারবে মানুষটাকে? মনের ভাবনার মাঝেই আদ্রিন তার পাশে এসে দাঁড়িয়ে চাঁদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, তোমার যেমন ইচ্ছে তেমনভাবে থেকো, শুধু হারিয়ে না গেলেই হবে। ইচ্ছে হলে ভালোবাসো, না হলে থেকো ঠিক যেমন থাকে স্নিগ্ধ কাঞ্চিল। কেটে গেল অনেকগুলো দিন। মন আদ্রিনের বিয়ের পর মন নিজের দেশেই থেকে গিয়েছিল, কিন্তু আদ্রিনের নানিমা মারা যাওয়ায় মন ম্যারিল্যান্ডে চলে গিয়েছিল। ইরা নিজের পড়ালেখা শেষ করে বাবার বিজনেসের দিকে নজর দিচ্ছে। রিক সিমির বিয়ে হয়েই গেল শেষ পর্যন্ত। রিহিও জব নিয়েছে। দেশে রিফাত আর বিয়ে করেনি, সে একটা বাচ্চা দত্তক নিয়েছে। বাচ্চা আর অফিস সব মিলিয়ে রিফাতের দিন কেটে যায়। শুনেছে প্রীতি আর মা হতে পারবে না, তাই তার বর্তমান স্বামী আকাশ অন্য মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে প্রীতিকে অনেক অত্যাচার করত। শেষ পর্যন্ত প্রীতি আর সইতে না পেরে আকাশের বিরুদ্ধে মামলা করেছে। প্রীতি নিজের বাসায়ও আর ঠাঁই হয়নি। রিফাতের কাছে এসে মাফ চেয়েছিল, কিন্তু রিফাত আর সুযোগ দেয়নি। আকাশ প্রীতির দেওয়া সেই মামলাটা বন্ধ করতে পারেনি, যার ফলে কয়েক বছরের জন্য সে জেল কর্তৃক সাজাপ্রাপ্ত ঘোষিত হয়েছে। সব মিলিয়ে সবাই সব কিছুর শাস্তি পাচ্ছে। প্রকৃতি ছেড়ে দেয় না, এটার প্রমাণ এই সব কিছু। মন আর আদ্রিনও ভালো আছে। আদ্রিন এখনও মনকে কোনো কিছু নিয়ে জোর করেনি। সে এখনও বলে মনকে যেভাবে ইচ্ছে সেভাবেই থাকতে, স্নিগ্ধ কাঞ্চিলের মতোই।